ও গাইজ দাঁড়াও একটা মিনিট, একটু সাউন্ডটা চেক করে নিই, সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ও মাই গড, দাঁড়াও সাউন্ডটা চেক করি প্রথমে। হ্যাঁ ঠিক আছে আই গেস। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে কাজ ক্ষমতা শক্তির 5 নম্বর লেকচারে স্বাগতম। আজকের লেকচারটা হালকা একটু ব্যতিক্রম। আমরা নর্মালি যা পড়ি তার চেয়ে একটু কঠিন জিনিস নিয়ে আজকে পড়াশোনা হবে, কারণ আজকের ক্লাসটা পুরোপুরি ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড। প্রথম দিকের যে প্রবলেমগুলো আছে, যেগুলো আমি গতকাল হোমওয়ার্ক দিয়েছিলাম, ওগুলো তো আজকে সলভ করে দিব, ওগুলো এইচএসসির জন্য লাগবে। বাট আজকের মেইন যে ম্যাথগুলো, যেগুলো আজকের ক্লাসের ম্যাথ, ঠিক আছে, সেগুলো এইচএসসিতে আসলে তোমার খুব একটা বেশি লাগবে না। এগুলো একটু হালকা অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট। যদি নিউটনিয়ান মেকানিক্স আর কাজ ক্ষমতা শক্তি মিক্স করে স্প্রিং ইনক্লুড করে কোয়েশ্চেন করতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেমগুলো ইম্পর্টেন্ট। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের টাইমে বা অ্যাডমিশন টাইমে গেলে তোমাদের এগুলো পড়াই লাগবে। এর জন্য আগে থেকেই শিখে ফেলো, তাইলে ওই টাইমে গিয়ে আর কোনো প্যারা হবে না। আর ইন কেস তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট না থাকে, ইউ ক্যান স্কিপ দিস ম্যাথস। এগুলো তোমার কখনোই এইচএসসি পরীক্ষায় বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অথবা অন্যান্য অ্যাডমিশন টেস্টে কখনোই লাগবে না। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিবা তাদের জন্যই আজকের ম্যাথগুলা। ওকে গাইস, কি অবস্থা? ও মাই গড, দাদা সুমাইয়া আজকে আসছে লাইভে। আমি সুমাইয়া নামে কাউরে চিনি না ভাই, কোন সুমাইয়া লাইভে আসছে আমি কেমনে জানবো? কি অবস্থা রে ভাই। দাদা ক্লাসটা আজকের মধ্যেই ক্লাসটা ওয়েবসাইটে দিন। হ্যাঁ অবশ্যই চেষ্টা থাকবে, অবশ্যই। কল দেয় কে ভাই? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, বিন্দাস আছি। তোমরা কেমন আছো বাচ্চারা? তোমাদের কি অবস্থা বলো তো? সবাই কি ঠিকঠাক? সবার মন ভালো আছে তো? মন ভালো না থাকলে কিন্তু ক্লাস করে কোনো লাভ নাই। সো প্রথমে একটু জানাও মনটা ঠিক আছে কিনা, তাহলে আমরা পড়াশোনা শুরু করে দিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, ও তুমি নিজেই সুমাইয়া? ঠিক আছে। জোস একটা নাটক দেখার পর জোস একটা ক্লাস। আজকের দিনটা সেই দাদা। আচ্ছা সেই। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। কিং অফ লেজিনেস। আমি কি কিং অফ লেজিনেস? ঠিক আছে ভাই, আমার চিনার নেই যে চিনে ফেলছি। গতকাল কৌণিক কম্পাঙ্কের ম্যাথটা বুঝি নাই। কৌণিক কম্পাঙ্ক জিনিসটা আসলে খুব সিম্পল, ঠিক আছে? কৌণিক কম্পাঙ্ক হচ্ছে 2π ডিভাইডেড বাই পর্যায়কাল। ওকে দেখাবো নি, সমস্যা নেই, দেখাই দিব নি। এগুলো আপাতত লাগতেছে না, দেখাই দিব নি, সমস্যা নেই। দেখো এমনিতে সবকিছু ঠিকঠাক আছে, আমরা তাহলে হোমওয়ার্ক প্রবলেম দিয়ে সলভ করা শুরু করি। এখন আমি প্রথমে একটু বলে রাখি, আজকের ক্লাস করার জন্য তোমার কি কি লাগবে। আজকের ক্লাস করার জন্য তোমার পুলির কনসেপ্ট একদম ক্লিয়ার থাকা লাগবে। নিউটন মেকানিক্সে আমরা পুলি বা কপি কল পড়ে আসছি, ওই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তুমি আজকের ক্লাসের ম্যাথগুলো আসলে বুঝবা না, ঠিক আছে? এবং এর পাশাপাশি আমি কাজ ক্ষমতা শক্তির এখন পর্যন্ত যা যা পড়াইছি স্প্রিং রিলেটেড, সেগুলো তোমার ক্লিয়ার থাকতে হবে। অ্যান্ড আই হোপ তোমরা এগুলো পড়েছো। ইন কেস না পড়ে থাকো তাহলে সাজেশন থাকবে এই ক্লাসগুলো একটু করে আসার জন্য, দেন এই ক্লাসটা করো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? লেটস গো। প্রথম ম্যাথটা খুব সহজ ছিল, যে একটা স্প্রিং আছে, তাকে আমরা 2:3 অনুপাতে কাটছি। কাটার পর হচ্ছে এরকম দুইটা ছোট ছোট স্প্রিং তৈরি হয়েছে। এই দুইজনের বর্তমান যে স্প্রিং ধ্রুবকটা সেটা বের করতে বলছে। কি সিস্টেম ছিল স্প্রিং কাটার পর স্প্রিং ধ্রুবক বের করার? ফর্মুলা মনে আছে? ফর্মুলা ছিল হচ্ছে n1k1 ইজ ইকুয়ালস টু n2k2। এনটা কি ছিল? এন ছিল ভাগ সংখ্যা, এবং কে ছিল তুমি যেই স্প্রিং এর ভাগ সংখ্যা বসাচ্ছ সেই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। প্রথম কথা, এই স্প্রিংটা হচ্ছে টোটাল 5 ভাগ, তাকে কেটে 2 ভাগ দিছি এই পাশে, 3 ভাগ দিছি এই পাশে, তাহলে এটা হচ্ছে 5 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ, এটা হচ্ছে 3 ভাগ। কার স্প্রিং ধ্রুবক তোমার জানা আছে? মেইন স্প্রিং এর, তাই না? তার মানে 5 ভাগের যে স্প্রিংটা সেইটার স্প্রিং ধ্রুবক তুমি জানো, তাহলে এটার মানই বসাও। এটার ভাগ সংখ্যা হচ্ছে 5, স্প্রিং ধ্রুবক হচ্ছে 100। তুমি কার স্প্রিং ধ্রুবক বের করতে চাও? এইটার। ওর ভাগ সংখ্যা কয়টা? 2টা, এবং ওর স্প্রিং ধ্রুবক কত? কে প্রাইম, যেই মানটা আমরা বের করতে চাই। তাহলে 2 ইন্টু কে প্রাইম, তাহলে কে প্রাইমের ভ্যালু কত হবে? 500 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 250 নিউটন পার মিটার। সিম্পল। একই সাথে আমাদের এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবকও বের করা লাগবে। কিভাবে বের করব? সেম ফর্মুলা, জাস্ট ওর জন্য ভাগ সংখ্যাটা চেঞ্জ হবে। ওর ভাগ সংখ্যা ছিল 2, ওর ভাগ সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি আর একটা বার, n1k1 ইজ ইকুয়ালস টু n2k2। কার স্প্রিং ধ্রুবক জানা আছে? প্রথমটার। ওর ভাগ সংখ্যা কয়টা? 5টা, এবং ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে 100। তাহলে 5 ইন্টু 100। কারটা বের করব? ওইটা। ওর ভাগ সংখ্যা কয়টা? 3টা। ওর স্প্রিং ধ্রুবক কত? কে ডাবল প্রাইম। তাহলে কে ডাবল প্রাইম কত হবে? 500 ডিভাইডেড বাই
3, একটু ক্যালকুলেট করো তো কত আসবে, 166.67 নিউটন পার মিটার। তার মানে স্প্রিংটাকে কাটার পর নতুন যে দুইটা স্প্রিং তৈরি হয়েছে তাদের দুজনের স্প্রিং ধ্রুবকই কিন্তু বাইরে গেছে, এবং এই জিনিসটাই আমরা পড়ছিলাম স্প্রিং কেটে যখন তুমি ছোট করবা তখন স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি পাবে, এবং যত ছোট করবা স্প্রিং ধ্রুবকের মান তত বাড়বে। যেমন সবচেয়ে ছোট কোনটা, এইটা 2 ভাগ, দেখো ওর স্প্রিং ধ্রুবক সবচেয়ে বেশি। তারপর হচ্ছে এইটা 3 ভাগ, ওর স্প্রিং ধ্রুবক তার চেয়ে একটু কম, বাট যেটা সবচেয়ে বড় স্প্রিং তার স্প্রিং ধ্রুবক হচ্ছে সবচেয়ে কম 100 নিউটন পার মিটার। এবং স্প্রিং ধ্রুবকের সিগনিফিকেন্স কি ছিল, স্প্রিং ধ্রুবকের মান যত বড় হবে স্প্রিংকে সংকোচন বা প্রসারণ করা তত কঠিন হয়ে যাবে, এবং স্প্রিং ধ্রুবকের মান যত কম হবে তুমি তত ইজিলি স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করতে পারবা। তাহলে তোমার যদি পরীক্ষায় প্রশ্ন করে এই 3টা স্প্রিং এর মধ্যে কাকে সংকুচিত বা প্রসারিত করা সবচেয়ে সহজ, বড় স্প্রিংটাকে। কাকে সবচেয়ে কঠিন, ছোট স্প্রিংটাকে, কারণ ওর স্প্রিং ধ্রুবক সবচেয়ে বেশি। মন থাকবে, ভেরি গুড। চলো নেক্সট ম্যাথ, এগুলো তো বাচ্চা পোলাপানের জিনিস। সেকেন্ড হোমওয়ার্ক কি বলছে, সেকেন্ড হোমওয়ার্কে বলছে একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 500 নিউটন পার মিটার, স্প্রিংটাকে 2:5 অনুপাতে কেটে সমান্তরালে যুক্ত করা হলো, কোন ক্ষেত্রে সিস্টেমকে সম্প্রসারিত করা সহজ হবে। তাহলে দেখো প্রথমে সিস্টেমটা কি ছিল, প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল স্প্রিং ছিল তাই না, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত ছিল, 500 নিউটন পার মিটার। তার মানে ইনিশিয়ালি স্প্রিং ধ্রুবক ছিল 500 নিউটন পার মিটার। ওকে, পরবর্তীতে তুমি কি করছো, এই স্প্রিংটাকেই কাটছো কোন অনুপাতে, 2:5 অনুপাতে। তাহলে স্প্রিং যদি আমরা কাটি, কাটার পর অবস্থা হবে এরকম, এখানে আছে 2 ভাগ, এখানে আছে হচ্ছে 5 ভাগ, ঠিক আছে, এইটা 2 ভাগ, এইটা হচ্ছে 5 ভাগ। ধরলাম 2 ভাগের যে স্প্রিংটা তার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে প্রাইম, এবং এইটা হচ্ছে কে ডাবল প্রাইম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে কাটার পর নতুন দুইটা স্প্রিং তৈরি হইলো তাদের স্প্রিং ধ্রুবকটা বের করা, বা তাদের বর্তমান স্প্রিং ধ্রুবকটা কত সেটার মান বের করা। তারপর তো তুমি এদেরকে সমান্তরালে যুক্ত করবা, তারপর তুল্য স্প্রিং ধ্রুবক বের করবা, সেগুলো পরের কাজ। বাট প্রথমে স্প্রিং কাটার পর নতুন যে দুইটা স্প্রিং তৈরি হয়েছে তাদের ইন্ডিভিজুয়াল স্প্রিং ধ্রুবক তোমার বের করতে হবে। কিভাবে, সেম ফর্মুলা একটু আগে যেটা অ্যাপ্লাই করলাম, চলো তো একটু আরেকবার করি। কি ছিল ফর্মুলা, ফর্মুলা ছিল ভাইয়া n1k1 is equals to n2k2, ঠিক আছে। তাহলে দেখো কার স্প্রিং ধ্রুবক তোমার জানা আছে, বড় স্প্রিংটার, ও কয় ভাগ, 2 ভাগ 5 ভাগ, টোটাল হচ্ছে 7 ভাগ, তাহলে ও হচ্ছে 7 ভাগ। ওর স্প্রিং ধ্রুবক কত ভাইয়া, ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে 500। তুমি কার স্প্রিং ধ্রুবক প্রথমে বের করতে চাও, ধরো 2 ভাগেরটা বের করতে চাও, তাহলে ওর ভাগ সংখ্যা হচ্ছে 2 এবং ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে প্রাইম। তাহলে কে প্রাইমের মান কত হবে, কে প্রাইমের মান হবে উপরে হচ্ছে 3500 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 1750, ঠিক আছে, 1750 নিউটন পার মিটার। একই সাথে তোমাকে যদি বলা হয় এই 5 ভাগেরটাও বের করতে, যেটা আসলে তোমার বের করাই লাগবে, সেটা কেমনে বের করবা ভাই, সেম ফর্মুলা। কি ছিল ফর্মুলা, n1k1 is equals to n2k2। কার স্প্রিং ধ্রুবক জানা আছে, মেইন স্প্রিং এর, ভাগ সংখ্যা কয়টা, 7টা, ইনটু 500, কারটা বের করবা 5 ভাগেরটা, তাহলে ভাগ সংখ্যা 5, স্প্রিং ধ্রুবক কে ডাবল প্রাইম, এবং এই কে ডাবল প্রাইমের মানটাই আমরা বের করতে চাই। বের করে দেখো কত আসে, কে ডাবল প্রাইম আসবে 700 নিউটন পার মিটার। ওকে, এইবার তুমি কিন্তু এভাবে কেটে ওদেরকে রেখে দাও নাই, তুমি আবার ওদেরকে সমান্তরালে যুক্ত করছো। তাহলে এই দুজনকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি, এই হচ্ছে ছোট স্প্রিং এবং ধরো এই হচ্ছে বড় স্প্রিংটা, ঠিক আছে, 2 ভাগ আর 5 ভাগ, এই দুজনকে আমরা কি করছি, সমান্তরালে যুক্ত করছি। নিচে কোনো বস্তু আছে নাকি নাই সেটা পরের কথা, ধরো সমান্তরালে যুক্ত করছো সামহাউ। তাহলে এই পাশেরটার স্প্রিং ধ্রুবক কে প্রাইম, এই পাশেরটার স্প্রিং ধ্রুবক কে ডাবল প্রাইম। বলো তো এই সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে, এই সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক মানে সমান্তরালে যুক্ত করার পর তুল্য স্প্রিং ধ্রুবক হবে কে প্রাইম প্লাস কে ডাবল প্রাইম। কারণ যখন তুমি সিস্টেমকে বা সিস্টেমে দুইটা স্প্রিংকে সমান্তরালে যুক্ত করো, তুল্য স্প্রিং ধ্রুবক কি হয়, সিম্পলি তাদের ইন্ডিভিজুয়াল স্প্রিং ধ্রুবকের মানের যোগফল। তাহলে একজনের স্প্রিং ধ্রুবক 1750 আর একজনের হচ্ছে 700, যোগফল কত হবে 2450। লেখো 1750 প্লাস 700, তার মানে হচ্ছে 2450 নিউটন পার মিটার। ওকে, এটা কি বের হইলো, এটা বের হইলো আমাদের সিস্টেমটার স্প্রিং ধ্রুবক, মানে স্প্রিং কেটে তাদেরকে সমান্তরালে যুক্ত করে দেওয়ার পরে ইন টোটালি সিস্টেমের স্প্রিং ধ্রুবক হবে 2450।
এবার তোমার কোয়েশ্চেন কি করছে, কোয়েশ্চেন করছে প্রথমে যে স্প্রিংটা ছিল তাকে সংকুচিত প্রসারিত করা ইজি হবে, নাকি এই যে তুমি স্প্রিং কাইটা তারপর আবার সমান্তরালে যুক্ত করলা এই সিস্টেমটাকে সংকুচিত প্রসারিত করা ইজি হবে? বলতো কোনটা ইজি হবে? অবশ্যই প্রথম স্প্রিংটার। কেন? কারণ কে এর মান কে ইকুইভ্যালেন্টের চেয়ে কম। ওকে, শুরুতে যে অবস্থাটা ছিল সেই অবস্থায় স্প্রিং ধ্রুবক ছিল কম, যখন তুমি কেটে সমান্তরালে যুক্ত করছো স্প্রিং ধ্রুবক তো অনেক বড় হয়ে গেছে, এখানে 500, এখানে 2450, মানে প্রায় 5 গুণ। তার মানে ওকে সম্প্রসারিত বা প্রসারিত করতে তোমার যতটুকু বল দেওয়া লাগবে ওকে করতে অলমোস্ট তার 5 গুণ বল দেওয়া লাগবে। তাহলে কাকে ইজি? ইনিশিয়াল অবস্থায় স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করা ইজি, মানে শুরুর অবস্থায়। ঠিক আছে, ইনিশিয়াল অবস্থায় স্প্রিংকে সংকুচিত বা প্রসারিত করা হবে সহজ। বুঝেছ? সংকুচিত বা প্রসারিত করা সহজ, ইজি ম্যাথ। ইনিশিয়ালি সহজ হবে, বাট পরে যখন তুমি কেটে সমান্তরালে যুক্ত করবা তখন তো স্প্রিং ধ্রুবকটা বড় হয়ে যাবে, তার মানে এই সিস্টেমটা হয়ে যাবে অনেক বেশি হার্ড, ওকে সংকুচিত প্রসারিত করা অনেক বেশি টাফ হয়ে যাবে। বুঝছো? তাহলে কখনো যদি দুইটা সিস্টেমের মধ্যে কম্পেয়ার করতে বলে কোন সিস্টেমটাকে সংকুচিত বা প্রসারিত করা ইজি, তোমার কাজ কি বলো তো? দুইটা সিস্টেমের স্প্রিং ধ্রুবক বের করবা, যার স্প্রিং ধ্রুবক কম তাকে তুমি ইজিলি সংকুচিত বা প্রসারিত করতে পারবা। ওকে, সো এটা কিন্তু এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএসসি এক্সাম। মন থাকে যেন, এগুলো কিন্তু এইচএসসিতে আসার মতো প্রবলেম ভাই। স্প্রিংয়ের সমবায় এবং কাটাকাটি মিলায় যদি কোয়েশ্চেন আসে তাহলে এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সমস্যা, এবং এইটা এইচএসসির জন্য লাগবে। অ্যাডমিশনেও লাগতে পারে, বাট অ্যাডমিশনে এত সহজ প্রশ্ন দিবে না, এটা এইচএসসির জন্য একটু অধিকতর গুরুত্বপূর্ণ। ওকে, আসেন আরেকটা হোমওয়ার্ক আছে, তারপর আপনাদের কমেন্টে যাচ্ছি। 3টা হোমওয়ার্ক একবারে করাই দিয়ে নিই। এটা তুলছো সবাই? তোলা হয়েছে? না তুললে তুলে ফেলো, সময় লাগা উচিত না, বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। হইলো? চলো নেক্সট, হোমওয়ার্ক নাম্বার 3 কি বলছে? একটা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক 100 নিউটন পার মিটার, স্প্রিংটাকে 3:5 অনুপাতে কেটে প্রাপ্ত স্প্রিংদ্বয়কে সমান্তরালে যুক্ত করে 5 কেজি ভরের একটা বস্তু ঝুলাই দেওয়া হয়েছে। প্রশ্ন করছে সিস্টেমের প্রসারণ কত? সেম কাজ, জাস্ট প্রসারণটা বের করা লাগবে। খেয়াল করো, তাহলে আমাদের কাছে শুরুতে কি ছিল? একটা স্প্রিং ছিল, মেইন স্প্রিং আমাদের। ওর স্প্রিং ধ্রুবক কত রে? ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে 100 নিউটন পার মিটার। এরপর আমরা কি করছি? স্প্রিং কাটছি কোন অনুপাতে? 3:5 অনুপাতে। তার মানে কাটার পর আরো ছোট্ট ছোট্ট দুইটা স্প্রিং তৈরি হবে। এখানে একটা হইছে, এটা হচ্ছে 3 ভাগ। ওকে, এবং আমি ধরলাম ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে প্রাইম। ওকে, আরো একটা ভাগ হইছে, এটা হচ্ছে 5 ভাগ, তাই না? কয় ভাগ? 5 ভাগ, এবং আমি ধরলাম ওর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে ডাবল প্রাইম। আমার হচ্ছে কে প্রাইম এবং কে ডাবল প্রাইমের মানটা প্রথমে বের করা লাগবে। কেমনে যেন করব? সেম ফর্মুলা, চলো। n1 k1 ইজ ইকুয়ালস টু n2 k2। বলো কার স্প্রিং ধ্রুবক জানা আছে? মেইন স্প্রিং এর। মেইন স্প্রিং এর ভাগ সংখ্যা কয়টা? এখানে 3 ভাগ, এখানে 5 ভাগ, তার মানে মেইন স্প্রিং হচ্ছে 8 ভাগ, এবং তার স্প্রিং ধ্রুবক হচ্ছে 100। তাহলে বসিয়ে দাও 8 ইন্টু 100। এইবার তুমি কার স্প্রিং ধ্রুবক বের করতে চাও? প্রথমে ধরো এই 3 ভাগেরটা বের করতে চাও, তাহলে ওর ভাগ সংখ্যা হচ্ছে 3 এবং স্প্রিং ধ্রুবক হচ্ছে কে প্রাইম। বসিয়ে দেন 3 ইন্টু কে প্রাইম, তাহলে কে প্রাইমের মান কত হবে? 800/3, এত নিউটন পার মিটার। গেল। সিমিলারলি আমাদের এই 5 ভাগেরটারও বের করতে হবে, 5 ভাগের স্প্রিং ধ্রুবকটা। কেমনে করব? সেম ফর্মুলা আরেকটা বার, n1 k1 ইজ ইকুয়ালস টু n2 k2। কার স্প্রিং ধ্রুবক জানা আছে? মেইন স্প্রিং এর। কয় ভাগ? 8 ভাগ। স্প্রিং ধ্রুবক কত? 100। কারটা বের করব? 5 ভাগেরটার। তাহলে ওর ভাগ সংখ্যা 5, স্প্রিং ধ্রুবক হচ্ছে কে ডাবল প্রাইম। তাহলে কে ডাবল প্রাইম কত হবে রে? 800 ডিভাইডেড বাই হচ্ছে 5, মানে হচ্ছে 160, তাই না? 5 ষোলং 80 না? 5 ষোলংই তো মনে হয় 80, হ্যাঁ, 160 নিউটন পার মিটার। ওকে, তাহলে এই হচ্ছে কাটার পর যেটা 3 ভাগ তার স্প্রিং ধ্রুবক, এবং যেটা 5 ভাগ তার স্প্রিং ধ্রুবক। এখন তুমি কি করছো? এই দুইজনকে আবার সমান্তরালে যুক্ত করে দিছো। যুক্ত করার পরে 5 কেজি ভরের একটা বস্তু ঝুলাইছো। তার মানে তোমার যে বর্তমান সিস্টেমটা সেটা দেখতে হচ্ছে এরকম। এখান থেকে আমরা দুইটা স্প্রিংকে ঝুলিয়ে দিয়েছি, এই একটা স্প্রিং। ওকে, এই হচ্ছে আর একটা স্প্রিং, তারা যুক্ত আছে কিভাবে? সমান্তরালে। এখানে একটা বস্তু ঝুলাই দিছি, ঠিক আছে? এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে প্রাইম, এটা হচ্ছে কে ডাবল প্রাইম।
বস্তু ঝুলাইছি কত ভরের? 5 কেজি ভরের। তাহলে আমার একটা কথা বলো তো, এই 5 কেজি ভরের বস্তু এই সিস্টেমটার উপর কতখানি বল প্রয়োগ করবে? mg পরিমাণ। তার মানে নিচের দিকে বা সিস্টেমের উপর প্রযুক্ত বল হবে mg। m এর মান হচ্ছে 5, সেটাকে 9.8 দিয়ে গুণ করলে হয়ে যাবে 49 নিউটন। ওকে, তার মানে সিস্টেমের উপর প্রযুক্ত বল হচ্ছে 49 নিউটন। তোমার বের করতে বলছে কি? সিস্টেমের প্রসারণ। তাহলে তোমার দরকার সিস্টেমের স্প্রিং ধ্রুবক বা সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক। সিস্টেমের স্প্রিং আছে কয়টা? 2টা। কেমনে যুক্ত? সমান্তরালে। তাহলে সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক কি হবে? খুবই সহজ, এখানেই লিখতেছি, কে ইকুইভ্যালেন্ট অথবা কে সিস্টেম হবে সিম্পলি দুইজনের মানের যোগফল। কারণ দুইটা স্প্রিং যদি সমান্তরালে যুক্ত থাকে, তুল্য স্প্রিং ধ্রুবক কি হয়? সিম্পলি দুইটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের যোগফল। ওকে, তাহলে একটা হচ্ছে আমাদের 800/3, ওকে, আর একটা হচ্ছে 160। তাহলে উপরে হবে 800 প্লাস 3 16 হচ্ছে 48 ডিভাইডেড বাই 3, তার মানে 1280/3। ওকে, কত? 1280 ডিভাইডেড বাই 3, এত নিউটন পার মিটার। এটা হচ্ছে আমাদের সিস্টেমটার তুল্য স্প্রিং ধ্রুবক। এখন বলছে সিস্টেমের প্রসারণ বের করতে। কেমনে করবা বলো? সিস্টেমের উপর প্রযুক্ত বল হবে সিস্টেমের স্প্রিং ধ্রুবক ইনটু সিস্টেমের প্রসারণ। তাহলে সিস্টেমের প্রসারণ কত হবে? সিস্টেমের প্রসারণ হবে, বাচ্চারা লেখো, সিস্টেমের উপর প্রযুক্ত বল ডিভাইডেড বাই সিস্টেমের স্প্রিং ধ্রুবক। সিস্টেমের উপর প্রযুক্ত বল কত? 49। সিস্টেমের স্প্রিং ধ্রুবক কত রে? 1280/3। ওকে, তার মানে আসবে 49 ইন্টু 3 ডিভাইডেড বাই 1280, তার মানে 147 ডিভাইডেড বাই 1280। ওকে, আর যদি ভালো মতো ক্যালকুলেট করতে চাও তাহলে 0.1 কত আসবে? 1280, তো ওইদিকে হচ্ছে 200-র মতো, তার মানে 200 হইলেও তো হচ্ছে না, তাই না? 1.1 1280, এখানে হচ্ছে প্রায় থাইকা যাইতেছে কত? 700-র মতো, 6 অলমোস্ট 0.116 মিটার এরকম আসবে। ক্যালকুলেট করো তো, 147 ডিভাইডেড বাই 1280, 0.115, শিট, 0.115 হবে, 6 লিখে ফেলছি। ওকে, প্যারা নাই প্রমিত, হালকা একটু ক্যালকুলেশন মিস্টেক। যাই হোক, দেখো বুঝছো কিনা বাচ্চারা, এটাও এইচএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেই 3টা হোমওয়ার্ক ছিল, প্রথমটা তো বেশি সহজ ছিল, পরের যে 2টা হোমওয়ার্ক, এই 2টা কিন্তু এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি স্প্রিং কাটাকাটি এবং স্প্রিং এর সমবায় 2টা কম্বাইন করে প্রবলেম দেয় এইচএসসিতে, তাহলে এই 2টাই হচ্ছে আসার মতো প্রবলেম। এগুলো আপনাদের বাসায় চেষ্টা করার কথা ছিল। যারা চেষ্টা করছেন তাদের সাথে অ্যান্সার মিলছে কিনা একটু জানাবেন, এবং যারা চেষ্টা করেন নাই তারা আর কি করবেন, এখন বুঝছেন কিনা সেটা বলেন, তাইলেই হবে। দেখো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, কে প্রাইম এত গুড, ভেরি গুড, 0.1148। ঠিক আছে, ইসরাত বলছে ক্লিয়ার, সাদিয়া বলছে বুঝছি ভাইয়া, সাবাস, নাইস। বাকি সবার ক্লিয়ার হয়েছে তো না? তাহলে সামনে আগাবো কিন্তু। হ্যাঁ, তাহলে এখন আমরা যাব হচ্ছে একটু সামনের দিকে। আচ্ছা ঠিক আছে, আদ্রিতা বলছে ক্লিয়ার। ভাইয়া 2টা স্প্রিং যোগ করলে কি হবে? 2টা স্প্রিং যোগ করলে শ্রেণী সমবায় হয়ে যাবে। তখন শ্রেণী সমবায় তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে হবে 1/k প্রাইম প্লাস 1/k ডাবল প্রাইম, তার উপর ইনভার্স, দেন ওইটা হবে সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক, দেন ওইটাকে এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করবা। ঠিক আছে, পরপর যুক্ত করলে সিরিজ হবে, এভাবে যুক্ত করলে হচ্ছে সমান্তরাল হবে। ওকে, গুড। চলো নেক্সট, এই যে এখান থেকে হচ্ছে আসল প্রবলেমগুলা শুরু। ওকে, দেখো এখানে কোয়েশ্চেনটা একটু বুঝো। এখানে একটা স্প্রিং আছে। ওকে, একজন ব্যক্তি কি করছে, এই পাশ থেকে স্প্রিং এ টান দিছে, আর একজন ব্যক্তি ওই পাশ থেকে স্প্রিং এ টান দিছে। বুঝছো? একজন কি করছে, এই পাশ থেকে স্প্রিং এ টান দিছে, আর একজন ওই পাশ থেকে। এতক্ষণ ধরে যেটা হইতেছিল, স্প্রিং এক জায়গা থেকে ঝুলানো ছিল, বল প্রয়োগ করতেছিলাম একদিকে। এখন স্প্রিং এর উপর বল প্রয়োগ করা হয়েছে 2 দিকে। প্রশ্ন করেছে স্প্রিং বলের মান কত? তুমি বাহ্যিক বল প্রয়োগ করে এই দিকে 2 মিটার প্রসারণ ঘটাইছো স্প্রিং এর, ওই দিকে ঘটাইছো 1 মিটার, ভিতরে কি স্প্রিং বল তৈরি হবে না? সেই স্প্রিং বলের মান বের করতে বলছে। ঠিক আছে, এবং এখানে আমরা মাইনাস সাইনটাকে একটু অ্যাভয়েড করে যাব। আমি জানি স্প্রিং বলে মাইনাস আছে, কিন্তু সেই মাইনাসটা কি ইন্ডিকেট করে, ওর ডিরেকশন কি ইন্ডিকেট করে, মানের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। সো আমরা স্প্রিং বলের মান যখন বের করব, উই উইল সিম্পলি অ্যাভয়েড দ্য মাইনাস সাইন। ওকে, গুড। এখন এই টাইপের ম্যাথ করার জন্য মাথায় রাখতে হবে, লেখো স্প্রিং বলের ফর্মুলা, এফ স্প্রিং বা স্প্রিং বলের মানের ফর্মুলা ইজ ইকুয়ালস টু কে ডেল এক্স। ঠিক আছে, এতক্ষণ সম্প্রসারণ ঘটতেছিল একদিকে বা সংকোচন ঘটতেছিল একদিকে, এখন কিন্তু 2 দিকে। ওকে, সো এখানে ডেল এক্স জিনিসটা কি, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এখানে ডেল এক্স হচ্ছে সিস্টেমের নিট প্রসারণ।
কি সিস্টেমের নিট সরণ বা নিট প্রসারণ, যেটাই বলো তুমি, সমস্যা নাই, একই কথা। ওকে, তাহলে এই কেসে ডেল এক্স এর মান কত হবে? তুমি চিন্তা করো, স্প্রিং প্রথমে ছিল এতটুকু, ঠিক আছে, এতটুকু ছিল, বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করায় স্প্রিং এর দৈর্ঘ্য এই দিকে বাড়ছে 2 মিটার, এই দিকে বাড়ছে আরো 1 মিটার। তাহলে বলো তো স্প্রিং এর দৈর্ঘ্যের পরিবর্তন কত? আগে ছিল এল, এখন হইছে এল, এই পাশে +2, ওই পাশে +1। স্প্রিং এর দৈর্ঘ্য বাড়ছে কতটুকু? 3 মিটার। তার মানে এখানে স্প্রিং এর প্রসারণ হবে 3। কে এর মান কত? কে এর মান হচ্ছে 100, ডেল এক্স এর মান হচ্ছে 3, স্প্রিং বলের মান হবে 300 নিউটন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন এমসিকিউ। এরকম একটা প্রবলেম দিয়ে দিবে, দিয়ে বলবে এখানে তৈরি হওয়া স্প্রিং বলের মান কত। তুমি চিন্তা করবা যে ভাইয়া আমি এই পাশ থেকে বল দিছি, তাইলে আমার এখানে স্প্রিং বল তৈরি হয়েছে এই দিকে, ঠিক আছে। ভাইয়া আমি আবার এই পাশ থেকে বল দিছি, তাইলে স্প্রিং বল তৈরি হয়েছে এই দিকে। না, জিনিসটা এরকম না, এভাবে ক্যালকুলেট করা যাবে না। আমাদের দেখতে হবে সিস্টেমের নিট প্রসারণ কত, সিস্টেমের দৈর্ঘ্য টোটাল কতটুকু চেঞ্জ হয়েছে, তার উপর বেস করে স্প্রিং বল তৈরি হবে। তুমি যদি মনে করো এই পাশে একরকম স্প্রিং বল তৈরি হবে, ওই পাশে আবার আর এক রকম, ইউ আর থিঙ্কিং রং। যদি স্প্রিং এর ভর নগণ্য হয়, তাহলে পুরা স্প্রিং জুড়ে সেম অ্যামাউন্টের ফোর্স ক্রিয়েট হবে। এরকম কখনোই হওয়া পসিবল না, স্প্রিং এর এই জায়গায় একরকম বল তৈরি হইলো, এই জায়গায় আবার আর এক রকম বল তৈরি হইলো। আমরা যখন কপি কল বা ওই যে সুতা নিয়ে পড়াশোনা করছিলাম, পুরা সুতা জুড়ে কি আমরা টান বলের মান সেম ধরতাম না? মনে আছে? স্প্রিং এর ক্ষেত্রেও সেম কাহিনী। ইনফ্যাক্ট আমরা সামনে যখন পড়বো দেখবা যে স্প্রিং এর প্রবলেমগুলায় আমরা স্প্রিংকে একটা সুতা দিয়ে রিপ্লেস করতে পারতেছি, কারণ সুতা যেই প্রপার্টি মেনে চলে টান বলের ক্ষেত্রে, স্প্রিংও স্প্রিং বলের ক্ষেত্রে সেম প্রপার্টি মেনটেন করে। একটা ভরহীন স্প্রিং বা ভর নেগলেজেবল এরকম একটা স্প্রিং এর পুরা স্প্রিং জুড়ে তৈরি হওয়া ফোর্সের মান হবে সেম। তার মানে এটা কখনোই হওয়া সম্ভব না এই জায়গায় একটু বেশি ফোর্স তৈরি হবে, এই জায়গায় একটু কম ফোর্স তৈরি হবে, পুরা স্প্রিং জুড়ে একটা সমমানের বল তৈরি হবে। তার মানে এই যে 300 নিউটন বল, এইটা এখানেও তৈরি হবে, এই যে 300 নিউটন বল, এটা এখানেও তৈরি হবে। এমন না এখানে 200 ওখানে 100, না, এখানেও 300 নিউটন তৈরি হবে, এখানেও 300 নিউটন তৈরি হবে। বুঝতে পেরেছো? খুবই সিম্পল। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই তো দুইটা তো সমান বল, তাহলে লব্ধি শূন্য হয়ে যাবে না? ব্যাপারটা এরকম না, এগুলো তো সব ইন্টারনাল ফোর্স। স্প্রিং ফোর্সটা কি? ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল যে কোনো ফোর্সের লব্ধি এমনিতেই শূন্য হয়। তোমার যদি আমি বলি ধরো এখানে একটা সুতা আছে, ঠিক আছে, এখানে একটা বস্তু আছে, আমি তোমারে বললাম সুতার মধ্যে টান বল কত, তুমি বললা ভাইয়া যদি আমার সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে, যারা নিউটনের মেকানিক্স পড়ছো তারা পারার কথা, নিচের দিকে ফোর্স আছে এমজি, তাহলে এই দিকে আছে সুতার টান এমজি। ভাইয়া সুতার টান এমজি, এখানে কি একটাই সুতার টান হবে বলো তো? পড়ছো না? পড়লে জানার কথা যে একটা সুতার মধ্যে টান বল সবসময় দুই দিকে তৈরি হয়। এখানেও একটা টান বল তৈরি হবে, উপর থেকে নিচের দিকেও একটা টান বল তৈরি হবে। এখানে তৈরি হওয়া টান বলের মান কত হবে? এখানে তৈরি হওয়া টান বলের মানও এমজি। পুরা সুতা জুড়ে সেম অ্যামাউন্টের টান বল কাজ করবে। স্প্রিং এর ক্ষেত্রেও সেম। ইন্টারনাল ফোর্সের লব্ধি সবসময় শূন্য এবং বল সবসময় জোড়ায় জোড়ায় তৈরি হবে, কখনো একটা ইন্ডিভিজুয়াল বল তৈরি হওয়া সম্ভব না। ওকে, বুঝতে পেরেছো? সো এখানেও অবশ্যই দুইটা স্প্রিং ফোর্স তৈরি হবে, ঠিক আছে, তাদের লব্ধি শূন্য, লব্ধি শূন্যই হওয়ার ছিল, কারণ এটা ইন্টারনাল ফোর্স, স্প্রিং এর ভিতরে তৈরি হওয়া ফোর্স, স্প্রিং এর মোশনে ওদের কোনো ভূমিকা নাই। ঠিক আছে, গুড। তাহলে যদি আমাদের কখনো স্প্রিং বল বের করতে বলে এবং একাধিক ডিরেকশনে আমরা বল প্রয়োগ করি, দুঃখিত এটা মোছা উচিত ছিল না, এটা মুছি, যদি আমরা একাধিক ডিরেকশনে বল প্রয়োগ করি, তাহলে স্প্রিং বল বের করার ফর্মুলা কি? বলের মান হবে স্প্রিং ধ্রুবক মাল্টিপ্লাইড বাই স্প্রিং এর নিট সরণ। তোমার দেখা লাগবে স্প্রিং এর নিট সরণের মান কত, ঠিক আছে, সেট দিয়ে স্প্রিং ধ্রুবককে গুণ করে দিলেই তুমি স্প্রিং এর মধ্যে তৈরি হওয়া স্প্রিং বলের মান পেয়ে যাবা। ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভুল যেন না হয়। আচ্ছা, এখন এটারই আরেকটা সুন্দর অ্যাপ্লিকেশন আছে, এটা একটু দেখো। তোমাকে এবার দেওয়া হয়েছে একটা স্প্রিং, তার দুই পাশে দুইটা ব্লক লাগানো, ঠিক আছে, এই পাশে আছে ব্লক এ, এই পাশে আছে ব্লক বি। তোমাকে প্রশ্নে বলছে স্প্রিং বলের মান নির্ণয় করো যদি ব্লক দুইটাকে 1 মিটার সরানো হয়। মানে এই ব্লকটাকেও তুমি 1 মিটার সরাইছো, এই ব্লকটাকেও 1 মিটার সরাইছো। এখন মজার ব্যাপার হচ্ছে ব্লককে যখন তুমি 1 মিটার সরাইতে যাবা, স্প্রিংকেও কিন্তু তোমার 1 মিটার সরাইতে হবে, কারণ স্প্রিংটা ব্লকের সাথে যুক্ত আছে।
এখন 1 মিটার তুমি এই দিকেও সরাইতে পারো, 1 মিটার তুমি এই দিকেও সরাইতে পারো। 1 মিটার যদি এই দিকে সরাও তাহলে প্রসারণ ঘটবে, 1 মিটার যদি এই দিকে সরাও তাহলে সংকোচন ঘটবে। এটাই কোয়েশ্চেনে বলা আছে, একবার একই দিকে 1 মিটার সরানো হয়েছে, আর একবার দুই দিকে 1 মিটার সরানো হয়েছে। তার মানে আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেই প্রথম ম্যাথে কি হয়েছে, প্রথম ম্যাথটা খেয়াল করো, এখানে আছে আমাদের বস্তু, এখানে আছে আর একটা বস্তু, ঠিক আছে। মাঝখানে কি আছে, মাঝখানে আছে স্প্রিং, এই মাঝখানে স্প্রিং আছে। তুমি কি করেছো, এই ব্লকটাকে এই দিকে সরাইছো 1 মিটার, বুঝছো, এবং এই ব্লকটাকেও একই দিকে 1 মিটার সরাইছো। তুমি একটা কথা বলো তো, এখানে স্প্রিং এর প্রসারণ বা নিট সরণ কত হবে? ভাই নিট সরণ 0 হবে। কেন ভাই, আমি যখন এটাকে 1 মিটার সরাইলাম স্প্রিং তো এই পাশে 1 মিটার আসলো, আবার তুমি যখন এটার 1 মিটার সরাইলা স্প্রিং তো এইদিকেও 1 মিটারই আসলো না, তাহলে স্প্রিং এর নিট সরণ কত হইলো? 0। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো স্প্রিং এর দৈর্ঘ্য আগে ছিল 5 মিটার, ওকে, তুমি এটাকে টেনে এই পাশে আরো 1 মিটার নিয়ে গেছো, তাহলে এই দিকে আগায় গেছে আরো 1 মিটার, ঠিক আছে। একই সাথে কি এই পাশটাকেও তুমি এইদিকে নিয়ে আসছো না 1 মিটার, তাহলে স্প্রিং এর এই প্রান্ত এখন কোথায় চলে আসছে? আরো 1 মিটার এই দিকে। তাহলে স্প্রিং এর নিট দৈর্ঘ্য বা দৈর্ঘ্য এখন কত? স্প্রিং এর দৈর্ঘ্য এখনো 5 মিটারই আছে। এই পাশ থেকেও 1 মিটার সরছে, এই পাশ থেকেও 1 মিটার সরছে, তার মানে স্প্রিং এর নিট সরণ কত? নিট সরণ 0। নিট সরণ যদি 0 হয়, তৈরি হওয়া স্প্রিং বলের মান কত হবে? স্প্রিং ফোর্সের মান হবে 0, ঠিক আছে। তার মানে এখানে যে প্রথম কেসটা, তুমি যদি দুইটা ব্লককে একই দিকে 1 মিটার সরাও, এইটাকেও 1 মিটার নিছো এই দিকে, এইটাকেও 1 মিটার নিছো এই দিকে, সেক্ষেত্রে স্প্রিং এর নিট প্রসারণ হবে 0। এবং নিট প্রসারণ যদি 0 হয়, কোনো রকম স্প্রিং বল স্প্রিং এর মধ্যে তৈরি হবে না। বুঝছো? একদম সহজ কনসেপ্ট। এবার আসো সেকেন্ডটা। সেকেন্ডটায় তুমি কি করছো, একদিকে সরাও নাই, দুইটাকে দুই দিকে সরাইছো। এটাকে এই দিকে সরাইছো 1 মিটার, আবার এটাকে এই দিকে সরাইছো 1 মিটার। এইবার বলো তো স্প্রিং এর নিট প্রসারণ কত? এইবার কি 0? না, এবার তো দুই দিকেই 1 মিটার করে বাড়ছে, এই দিকেও 1 মিটার বাড়ছে, এই দিকেও 1 মিটার বাড়ছে। তার মানে এই কেসটায়, 2 নাম্বার কেসটায় স্প্রিং এর নিট প্রসারণ হবে 2 মিটার। যদি 2 মিটার হয় তাহলে স্প্রিং ফোর্সের মান কত হবে? স্প্রিং ফোর্সের মান হবে কে ইন্টু ডেল এক্স। কে এর মান কত? 100। ডেল এক্স এর মান কত? 2। তার মানে অ্যান্সার হবে 200 নিউটন। ওকে, তার মানে প্রথম যে কেসটা, যখন আমরা দুইটা বস্তুকে বা দুইটা ব্লককে একই দিকে সরাইছি 1 মিটার 1 মিটার করে, তখন কোনো স্প্রিং ফোর্স স্প্রিংয়ে তৈরিই হবে না, কারণ স্প্রিংয়ের মধ্যে কোনো নিট প্রসারণই ঘটতেছে না। আর যখন দুইটাকে দুই দিকে সরাবো, এটাকে ওই দিকে 1 মিটার, এটাকে এই দিকে 1 মিটার, তখন একটা নিট প্রসারণ ঘটবে 2 মিটারের, এবং এর জন্য তখন স্প্রিং বলের মান হবে কে ডেল এক্স, যেখানে ডেল এক্স এর মানটা 2, স্প্রিং ধ্রুবকের মান কোয়েশ্চেনে দেওয়া আছে, তার মানে একটা স্প্রিং ফোর্স এইবার তৈরি হবে, এবং সেই ফোর্সের মান কত হবে? 200 নিউটন। দেখেন বুঝছেন কিনা এই পর্যন্ত? বুঝে থাকলে সামনে আগাবো। 300 নিউটন না রে, 200 নিউটন হবে, ঠিক আছে। এবং আগেরটাই 300 হবে। ওকে, এটাই হচ্ছে, প্রথমটা হবে 0 এবং সেকেন্ডটা হবে 200। দেখো একদম ইজি। সবাই কি বুঝতে পেরেছো? বুঝতে পারলে হচ্ছে আমরা পরের প্রবলেমে যাব, ঠিক আছে। অরিন বলছে বুঝছি ভাইয়া, ঠিক আছে, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? দেখো এখানে এসে ঝিমাই গেলে কিন্তু হবে না, সামনে আসল প্রবলেম আসতেছে, ঠিক আছে। এগুলো তো এমসিকিউ এর জন্য, এগুলো রিটেনে আসবে না। এগুলো কিসের জন্য? এমসিকিউ এর জন্য। কিন্তু এইচএসসি তে এইসব এমসিকিউ আসবে না, এগুলো অ্যাডমিশন এমসিকিউ, ঠিক আছে। এইচএসসি তে আসার কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না, কারণ তোমাদের বইয়ে এই কনসেপ্টগুলো খুব বেশি ক্লিয়ারলি লেখা নাই। সো এইচএসসি তে আসবে না, এগুলো যদি পেঁচাইতে চাই তাহলে অ্যাডমিশনে দিতে পারে। ওকে গুড, বুঝছি। 1 নাম্বারটা আবার বুঝাই দেন। আচ্ছা 1 নাম্বারটা না, 1 নম্বরের ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার কাছে এরকম একটা সিস্টেম আছে, স্প্রিং এর কথা বাদ দাও, একটা সুতার কথা চিন্তা করো। ধরো একটা সুতা আছে, ঠিক আছে। এখন তুমি কি করছো, এইটাকে নিয়ে গেছো এইদিকে 1 মিটার, তার মানে সুতার এই যে প্রান্তটা আছে, এই প্রান্তটা কোথায় যাবে? এখান থেকে 1 মিটার এই দিকে যাবে। ধরো এই জায়গায় আসছে সুতার এই প্রান্ত, একই সাথে এইটাকেও তুমি নিয়ে গেছো এইদিকে 1 মিটার, তাহলে সুতার এই প্রান্তও কি এইদিকে 1 মিটার আগে যাবে না? 1 মিটার আগে যাবে। তাহলে সুতার বর্তমান অবস্থা কোথায়? সুতার এই প্রান্ত চলে আসছে এখানে, এই প্রান্ত চলে আসছে এখানে, তার মানে সুতার বর্তমান অবস্থা হচ্ছে এখানে, ঠিক আছে। সুতার দৈর্ঘ্য কি আদৌ চেঞ্জ হয়েছে? খেয়াল করে দেখো, এটা ছিল এল মিটার,
ঠিক আছে, তুমি এইটাকে ওই দিকে 1 মিটার বাড়াইছো, আবার এই দিকেও ওই পাশে নিয়ে গেছো 1 মিটার, তাহলে সুতার দৈর্ঘ্য এখনো এল মিটারই আছে না। যদি খালি এই দিকে 1 মিটার বাড়াইতা তাহলে সুতার দৈর্ঘ্য হয়ে যেত এল প্লাস 1 মিটার, বাট তুমি তো এই পাশে আবার 1 মিটার কমায়ও ফেলছো, তাই না? তাহলে ইন টোটাল দৈর্ঘ্য এখনো এল মিটারই থেকে যাবে, মানে সুতার দৈর্ঘ্যে কোনো চেঞ্জই আসবে না। সেম কাহিনী স্প্রিং এর জন্য, তুমি এইটাকে এই পাশে 1 মিটার নিয়ে গেছো, এই প্রান্তকে এই পাশে 1 মিটার নিয়ে গেছো, দৈর্ঘ্য যা আছে তাই থাকবে ভাই। মানে কেমনে বুঝাই দেখো, হ্যাঁ খেয়াল করো, ধরো আমি একটু দাগ দিছি, ঠিক আছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আমি এই মাথাটাকে এক ঘরেই দিকে নিছি, তাহলে এই মাথাটা কোথায় আসবে? 4-এর ঘরে আসবে। এবং এই মাথাকেও এক ঘরেই দিকে নিছি, তাহলে এই মাথাটা কোথায় আসবে? 1-এর ঘরে আসবে। তাহলে দৈর্ঘ্য কত থাকবে? 3 মিটারই তো থাকবে, আগেও 3 মিটার ছিল, এখনো 3 মিটার আছে। তার মানে দৈর্ঘ্যের নিট কোনো পরিবর্তন নাই, নিট পরিবর্তন শূন্য। তার মানে স্প্রিং এর দৈর্ঘ্য আগেও যা ছিল এখনো তাই আছে। নিট পরিবর্তন যদি শূন্য হয় তাহলে স্প্রিং ফোর্সের মান কত হবে? কে ইন্টু ডেল এক্স, ডেল এক্স এর মান 0, সো অবভিয়াসলি দ্য স্প্রিং ফোর্স উইল অলসো বি 0। ঠিক আছে, ইজি, পারার কথা বুঝছি ভাইয়া, ঠিক আছে। চলো সামনে আগে 2 নাম্বারটাও না, 2 নম্বরে হচ্ছে এইটাকে নিচে 1 মিটার এই দিকে, এইটাকে নিচে 1 মিটার এই দিকে, তার মানে ওই দিকেও 1 মিটার দৈর্ঘ্য বাড়ছে, এই দিকেও 1 মিটার দৈর্ঘ্য বাড়ছে, টোটাল দৈর্ঘ্য বাড়ছে কতটুকু? 2 মিটার। তার মানে নিট পরিবর্তন দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, বা নিট প্রসারণ হচ্ছে 2 মিটার, সেটাকে বসাই দিলেই ম্যাথ সলভড। ওকে, আচ্ছা এইবার আসো আসল ম্যাথ। ওকে, এটা ইঞ্জিনিয়ারিং ছাড়া জীবনে কোথাও আসবে না, সো প্যারা খাইও না। ওকে, যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা একটু বোঝার চেষ্টা করো, সহজ কনসেপ্ট। আচ্ছা খেয়াল করো এখানে কি আছে। প্রথমত আমাদের কাছে একটা পুলি আছে, পুলি পড়ছিলাম না, পুলি আছে, পুলির এক পাশে আছে সুতা, এবং সেই সুতার মধ্যে বাঁধা আছে 2 মিটার দৈর্ঘ্যের একটা বস্তু, 2m, মানে এখানে ভরটা 2m, দৈর্ঘ্য না, দুঃখিত, 2m ভরের একটা বস্তু। এবং এই পাশে আছে একটা স্প্রিং, সেই স্প্রিং এর সাথে আছে m ভরের একটা বস্তু। এখন স্বাভাবিক এই পাশে ভর বেশি, এই পাশে ভর কম, তাহলে এখানে একটা মোশন ক্রিয়েট হবে না? আমরা কপি কল পড়ছি না, এক পাশে যদি ভর বেশি থাকে আর এক পাশে যদি ভর কম থাকে, সিস্টেমে একটা মোশন ক্রিয়েট হয়। সো আমাদের এই সিস্টেমে একটা মোশন ক্রিয়েট হবে। কোয়েশ্চেন হচ্ছে এই যে সিস্টেমটা, এই সিস্টেমে স্প্রিং এর প্রসারণ বা সংকোচন কতটুকু হবে? ঠিক আছে, আমার এখানে মোশন ক্রিয়েট হইলো, এই পাশে ভর বেশি, এই পাশে ভর কম, এই পাশটা নামবে, এই পাশটা উঠবে, স্প্রিং এর দৈর্ঘ্যে কি কোনো পরিবর্তন আসবে কিনা, এইটা হচ্ছে তোমার বের করা লাগবে, যে স্প্রিং কতটুকু সংকুচিত বা প্রসারিত হবে। ওকে, এখন এই টাইপের প্রবলেম না, মানে স্প্রিং দেখলে হচ্ছে আমরা ভেঙে যাই। সো আমাদের প্রথমে যেটা করা লাগবে, স্প্রিংটাকে একটু রিপ্লেস করা লাগবে। যখনই এই টাইপের প্রবলেম তোমার সামনে আসবে, তুমি যদি স্প্রিং দিয়ে বুঝা যাও তাহলে তো খুবই ভালো, বাট স্প্রিং দিয়ে বোঝাটা হয়ে যায় একটু টাফ। সো আমরা যেটা করব, স্প্রিংকে একটা সুতা দিয়েই রিপ্লেস করে দিব। তাহলে চলো স্প্রিংকে যদি আমরা একটা সুতা দিয়ে রিপ্লেস করি, কারণ আছে সুতা দিয়ে রিপ্লেস করার পরে বলতেছি, প্রথমে একটু রিপ্লেস করে নিই। তাহলে সিস্টেমটা কিরকম দাঁড়াবে? সিস্টেমটা দাঁড়াবে এরকম, এই আমাদের কপি কল, ঠিক আছে, কপি কলের এই পাশে আছে হচ্ছে সুতা, ওকে, এবং এই পাশে আছে আর একটা সুতা। এই পাশের সুতায় ভর আছে m কেজি, কত? m কেজি। এই পাশের সুতায় ভর আছে কত? 2m কেজি। ওকে, আমাকে বলো তো সিস্টেম কোন দিকে নামবে? এই পাশে ভার বেশি, সো অবশ্যই সিস্টেমটা এই দিকে মুভ করবে, তার মানে এই পাশে সিস্টেমটা এ ত্বরণে নিচের দিকে নামবে। সিস্টেম যদি এই পাশে এ ত্বরণের নিচের দিকে নামে, তাহলে অবশ্যই এই পাশে এ ত্বরণে উপরের দিকে উঠবে। আবারও বলতেছি ভাই, এই টাইপের ম্যাথ সলভ করার জন্য তোমার কপি কলের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা লাগবে। সো যাদের এখনো কপি কলের কনসেপ্টে ঝামেলা আছে, একটু কষ্ট করে কপি কলের কনসেপ্টটা পড়ে এসো, নিউটন অ্যান্ড মেকানিক্সে খুব ভালো মতো পড়ানোর চেষ্টা করছিলাম, দেন হচ্ছে এই প্রবলেমগুলো দেখো, তোমার জন্য বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, ওকে। সো কপি কলে এই পাশে ভর বেশি, এই পাশে ভর কম, সো অবভিয়াসলি সিস্টেমটা নিচের দিকে নামবে। এই সিস্টেম যখন নিচের দিকে নামবে, এই সিস্টেম তখন উপরের দিকে ওঠা শুরু করবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই পাশটা যদি এ ত্বরণের নিচে নামে, অবভিয়াসলি এই পাশটা এ ত্বরণেই উপরের দিকে উঠবে। তাহলে একবার চিন্তা করো তো, এই বস্তুর উপর ক্রিয়াশীল বল কি কি, যার জন্য ওর মধ্যে এ পরিমাণ ত্বরণ তৈরি হলো নিচের দিকে। প্রথমত এই বস্তুর উপর নিচের দিকে একটা অভিকর্ষ বল আছে, সেটা হচ্ছে 2m ইন্টু জি। ওকে, এটা হচ্ছে বস্তুর উপর নিচের দিকে ক্রিয়াশীল অভিকর্ষ বল, এবং উপরের দিকে কি আছে? সুতার টান আছে। এই বস্তুর উপর নিচের দিকে অভিকর্ষ বল mg, উপরের দিকে আছে সুতার টান t, এবং সুতার টানে কোনো পরিবর্তন আসবে না। যখন তুমি একটা সেম সুতা নিয়ে কাজ করবা, পুরা সুতা জুড়ে সুতার টান কি থাকবে? সেম থাকবে, কোনো চেঞ্জ আসবে না।
ওকে, তাহলে এখান থেকে আমরা যদি একটু বলি, ধরো এটা আমাদের 1 নাম্বার বস্তু এবং এটা আমাদের 2 নাম্বার বস্তু। বলো তো 1 নাম্বার বস্তুর উপর নিট বল কত? বস্তুটা গতিশীল কোন দিকে? নিচের দিকে। তার মানে অবশ্যই এই 1 নাম্বার বস্তুর উপর নিট ফোর্স কাজ করতেছে নিচের দিকে। কারণ নিট ফোর্স যদি নিচের দিকে কাজ না করতো, ওর উপর তো নিচের দিকে ত্বরণ তৈরি হইতো না। বস্তুটা নিচের দিকে একটা অ্যাক্সিলারেশনে গতিশীল, তার মানে ওর উপর নিট ফোর্স কাজ করতেছে নিচের দিকে। এখন ওর উপর ফোর্স কয়টা? 2টা ফোর্স। একটা হচ্ছে নিচের দিকে 2mg, আর একটা হচ্ছে উপরের দিকে টান বল। এবং তুমি বলতেছো নিট ফোর্স নিচের দিকে, তার মানে অবশ্যই নিচের দিকের ফোর্সটা বড়। একটা বস্তুর উপর নিচের দিকে একটা বল আছে, উপরের দিকে একটা বল আছে, লব্ধি বল কেমনে বের করবা? বড় বল মাইনাস ছোট বল, এবং লব্ধি বলের ডিরেকশন কোন দিকে হবে? বড় বলের দিকে। সো তুমি দেখতেছো এখানে সিস্টেম নামতেছে নিচের দিকে, ত্বরণ নিচের দিকে, তার মানে অবশ্যই লব্ধি বল নিচের দিকে। লব্ধি বল নিচের দিকে মানে কি? নিচের দিকের ফোর্সটা বড়, উপরের দিকের ফোর্সটা ছোট। তাহলে লব্ধি বল তুমি বের করবা কেমনে? লব্ধি বল বের করবা নিচের দিকের ফোর্স মাইনাস উপরের দিকের ফোর্স, 2mg মাইনাস টি। ঠিক আছে, এবং এই 2m কেজি ভরের বস্তুর উপর লব্ধি বল কত হবে? ওর ভর মাল্টিপ্লাইড বাই লব্ধি ত্বরণ, তার মানে 2m ইন্টু a, ওকে, ইজ ইকুয়ালস টু 2mg মাইনাস টি। এটার নাম দাও 1 নাম্বার সমীকরণ। ওকে, গেল। এবার আমাদের সেকেন্ড বস্তুর উপর অ্যানালাইসিস করতে হবে। ভাইয়া সেকেন্ড বস্তুর উপর বল কয়টা? 2টা। একটা হচ্ছে উপরের দিকে টান বল, আর একটা হচ্ছে নিচের দিকে এমজি। বস্তু গতিশীল কোন দিকে? বস্তু গতিশীল হচ্ছে উপরের দিকে, তার মানে অবশ্যই নিট ফোর্সটা উপরের দিকে ক্রিয়াশীল। ওকে, নিট ফোর্স যদি উপরের দিকে হয় আমরা কি বলতে পারি? উপরের দিকের ফোর্সটা বড়, নিচের দিকের ফোর্সটা ছোট। তাহলে সেকেন্ড বস্তুর জন্য লেখা যায় এফ নেট ইজ ইকুয়ালস টু উপরের দিকের ফোর্স মাইনাস নিচের দিকের ফোর্স টি মাইনাস এমজি। এফ নেট মানে কি? এই বস্তুর ভর ইন্টু এই বস্তুর লব্ধি ত্বরণ। তাহলে এম, এই বস্তুর ভর হচ্ছে এম ইন্টু ওর ত্বরণ এ ইজ ইকুয়ালস টু টি মাইনাস এমজি। এটাকে দাও 2 নাম্বার সমীকরণ। গেল। তাহলে আমরা প্রথম বস্তুর মোশন অ্যানালাইসিস করছি, করে হচ্ছে প্রথম বস্তুর জন্য গতির সমীকরণ লিখছি। সিমিলারলি দ্বিতীয় বস্তুর মোশন অ্যানালাইসিস করছি, করে দ্বিতীয় বস্তুর জন্য গতির সমীকরণ লিখছি। এইবার এই 2টা সমীকরণকে একটু যোগ করে দাও। চলো 1 এবং 2কে যদি আমরা যোগ করি, 1 প্লাস 2 কি হবে? আসবে হচ্ছে 2ma প্লাস ma, টি এবং টি কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 2mg মাইনাস জি। তার মানে 3ma ইজ ইকুয়ালস টু mg, তার মানে এর মান হবে g ডিভাইডেড বাই 3। ওকে, তার মানে এই সিস্টেমটা এই দিক বরাবর g/3 ত্বরণের নিচে নামবে এবং এই দিক বরাবর g/3 ত্বরণে উপরে উঠবে। বাট এটা তো ভাইয়া আমাদের কোয়েশ্চেনে চাই নাই, তাহলে আমরা এটা কেন বের করলাম? দেখো আমাদের কোয়েশ্চেনে কি চাইছে? কোয়েশ্চেনে চাইছে এই স্প্রিংটা কতটুকু সংকুচিত বা প্রসারিত হবে। এখন স্প্রিংয়ের সংকোচন বা প্রসারণ বের করার জন্য তোমার কি কি জানা লাগে? স্প্রিং বলের ফর্মুলাটা কি? স্প্রিং বলের ফর্মুলা হচ্ছে কে ডেল এক্স। ওকে, আমার লাগবে হচ্ছে ওই ডেল এক্স, স্প্রিং এর নিট সংকোচন বা নিট প্রসারণ। তার মানে ডেল এক্স বের করার জন্য আমার দরকার হচ্ছে স্প্রিং বলের মান এবং স্প্রিং ধ্রুবকের মান। স্প্রিং ধ্রুবক আমার কোয়েশ্চেনেই দেওয়া আছে। সামহাউ স্প্রিং এর মধ্যে ক্রিয়াশীল বলের মান যদি তুমি বের করে ফেলতে পারো, তাইলেই কিন্তু স্প্রিং এর সংকোচন বা প্রসারণ তুমি বের করে ফেলতে পারবা। এখন এই স্প্রিং এর মধ্যে ক্রিয়াশীল বলের মান আমি কেমনে বের করব? আমি তো বের করলাম সিস্টেমের ত্বরণ, এখান থেকে স্প্রিং বল কেমনে বের করা যায়? খুবই সহজ। তুমি স্প্রিংকে কি দিয়ে রিপ্লেস করছো? একটা সুতা দিয়ে না। এই সুতার মধ্যে যে টান বলটা কাজ করবে সেইটাই হচ্ছে স্প্রিং এর মধ্যে ক্রিয়াশীল স্প্রিং ফোর্স। সো স্প্রিং ফোর্সটা কার সমান হবে? তুমি স্প্রিংকে যে সুতাটা দিয়ে রিপ্লেস করলা সেই সুতার মধ্যে ক্রিয়াশীল টান বলের সমান হবে। এবং এরা দুইজন একদম সেম প্রপার্টি মেইনটেইন করে যতক্ষণ না তুমি স্প্রিং বা সুতা কাইটা দিবা। যদি স্প্রিং এবং সুতাকে তুমি না কাটো, স্প্রিংকে স্প্রিং এর মতো রাখো, সুতাকে সুতার মধ্যে রাখো, দুইজনের বিহেভিয়ারে কোনো পার্থক্যই নাই। এর বিহেভিয়ার যা, এর বিহেভিয়ারও হুবহু তাই। কিন্তু যদি স্প্রিং এর ভর থাকে তখন কিন্তু বিহেভিয়ার সেম হবে না। এই বিহেভিয়ার ততক্ষণ পর্যন্তই সেম হবে যতক্ষণ পর্যন্ত স্প্রিং এর ভর নগণ্য। স্প্রিং এর ভর থাকলে কিন্তু স্প্রিংকে সুতা দিয়ে তুমি রিপ্লেস করতে পারবা না। ওকে, বাট ভরওয়ালা প্রবলেম, এত কঠিন প্রবলেম তোমাদেরকে দিবে না। ওকে, দিলে ম্যাক্সিমাম এরকম কিছু দিতে পারে। সো যদি আমাদের এরকম সিস্টেমে স্প্রিং থাকে আমরা সেটাকে সুতা দিয়ে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে প্রথমে হচ্ছে সিস্টেমের ত্বরণটা বের করব। বাট সিস্টেমের ত্বরণ বের করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সুতার টান বের করা।
ঠিক আছে, সুতার টান বের করলেই সুতাকে যে তুমি রিপ্লেস করলা কার পরিবর্তে আনলা সুতাকে, স্প্রিং এর পরিবর্তে। তাহলে এই সুতার মধ্যে ক্রিয়াশীল যে টান বল বা সুতার মধ্যে ক্রিয়াশীল যে অভ্যন্তরীণ টান বল সেইটাই হবে স্প্রিং এর মধ্যে ক্রিয়াশীল স্প্রিং বলের সমান। তাইলে এখন এই এর মান বসিয়ে যে কোনো একটা সমীকরণ থেকে আমাদের কি করতে হবে, টান বলের মান বের করতে হবে। সেইটাই কি হবে, সেইটাই হবে আমাদের স্প্রিং এর মধ্যে ক্রিয়াশীল স্প্রিং বলের সমান। তাহলে চলো আমরা যদি একটু 2 নম্বর সমীকরণটা নেই, 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি বলতে পারি, এম এ ইজ ইকুয়ালস টু টি মাইনাস এম জি। তাহলে টি হবে কত, টি হবে এম এ প্লাস এম জি। ওকে, এর মান কত, এর মান হচ্ছে জি ডিভাইডেড বাই 3। যদি একটু বসাই দেই তাহলেই চলে আসবে এম ইন্টু জি বাই 3 প্লাস জি, তার মানে হচ্ছে 4 এম জি বাই 3। ওকে, এইটা হচ্ছে সুতার মধ্যে ক্রিয়াশীল টান বল এবং এইটাই স্প্রিং এর মধ্যে ক্রিয়াশীল স্প্রিং বলের সমান। তাহলে বলো তো স্প্রিং এর প্রসারণ কতটুকু হবে, এফ এর মানটা জাস্ট বসাই দাও ভাই, এইটাই কার সমান হবে, এফ এর সমান হবে, জাস্ট বসাই দাও 4 mg বাই 3 ডিভাইডেড বাই কত, স্প্রিং ধ্রুবক 200। ওকে, 4 দিয়ে 200 কে ভাগ করো কত আসবে, 50 আসবে, 50 কে 3 দিয়ে গুণ করে 150 আসবে, তাহলে mg ডিভাইডেড বাই 150 এত মিটার হবে স্প্রিং এর প্রসারণ। বুঝতে পেরেছো, স্প্রিংটা এতটুকু প্রসারিত হবে। যদি এম এর মানটা দেওয়া থাকতো সেটা বসাই দিলেই তুমি মান বা এক্স্যাক্ট মানটা পেয়ে যাইতা। সো যদি আসে মান দিয়ে লিখবা, যদি মান দিয়ে না আসে ভাবে এম দিয়ে লেখে তাহলে এম দিয়ে প্রকাশ করে দিয়ে আসবা। বুঝছেন, একদম সহজ কাজ। তো যদি কখনো এরকম কপি কলের মধ্যে স্প্রিংটিং দেখো, সেই স্প্রিংকে হচ্ছে সুতা দিয়ে রিপ্লেস করে দিবে এবং মাথায় রাখবা যেই সুতা দিয়ে তুমি রিপ্লেস করলা সেই সুতার মধ্যে যে টান বলটা কাজ করবে সেইটাই হবে স্প্রিং এর মধ্যে ক্রিয়াশীল স্প্রিং বলের সমান। দেখেন তো বুঝছেন কিনা, গুরুত্বপূর্ণ সমস্যা একটা। বুঝতে পেরেছেন কিনা, এরকম প্রবলেম ফেস করা লাগতে পারে। দেখো দাদা ইনভাইটেশন কন্টেস্ট কি আজকে দিব, হ্যাঁ 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 আজকে দিব, রাত 12টার সময় তোমাদের ক্লাসটা শেষ হবে তারপর হচ্ছে দিব, ঠিক আছে। দেখো এইটা বুঝছো কিনা, এইটা বোঝাটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, দেখেন 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 সবার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে কি বললাম, কপি কলের এক পাশে যদি দেখো স্প্রিং আর এক পাশে দেখো সুতা, স্প্রিংকে সুতা দিয়ে রিপ্লেস করে দিবা, সুতার মধ্যে টান বল বের করবা, সেই টান বল হবে স্প্রিং এর মধ্যে ক্রিয়াশীল স্প্রিং বলের সমান, কারণ এই দুইজন সেম প্রপার্টি শো করে, একদম কোনো পার্থক্য নাই। ওকে, একটা স্প্রিং পুলিতে কিভাবে কাজ করে মাথায় খেললো না, কেন সমস্যা কি, আমি সুতার জায়গায় একটা স্প্রিং দিয়ে দিয়েছি, সমস্যা কি, মানে আমি এই পাশে দিছি সুতা এই পাশে দিছি স্প্রিং, সমস্যা কি তাতে, এ তো কোনো প্যারা নাই তাই না। ওকে, লাস্টের টুকু একবার আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাদের কি এই পার্ট নিয়ে কারো সমস্যা আছে, এই পার্ট নিয়ে যদি সমস্যা থাকে তার মানে হচ্ছে তোমার নিউটনিয়ান মেকানিক্সে কপি কলটা ভালো মতো পড়া নাই, কারণ এগুলো সব নিউটনিয়ান মেকানিক্সের জিনিসপাতি। তোমার কাজ ক্ষমতা শক্তির কনসেপ্ট শুধুমাত্র এখানে, ওকে, এগুলো কিন্তু সব নিউটনিয়ান মেকানিক্সের। সো এগুলো যদি না বুঝে থাকো তার মানে তোমার নিউটনিয়ান মেকানিক্সের সমস্যা আছে। স্টিল আমি একবার বলে দিচ্ছি, খেয়াল করো, এখানে একটা কপি কল আছে, কপি কলের এক পাশে আছে সুতা আর এক পাশে আছে হচ্ছে স্প্রিং। সো আমরা যেটা করব স্প্রিংকে একটা সুতা দিয়ে রিপ্লেস করে দিব, কেন, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তুমি যদি স্প্রিং ধরে ক্যালকুলেশন করতে চাও তাতেও আমার কোনো সমস্যা নাই, তোমার মাথায় রাখা লাগবে এই পাশে যতখানি স্প্রিং ফোর্স তৈরি হবে এখানে ততখানি সুতার টান তৈরি হবে। বাট অনেকে এটা আমরা বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস করতে একটু কষ্ট হয়ে যায়, এর জন্যই বলতেছিলাম স্প্রিংকে একটা সুতা দিয়ে রিপ্লেস করো। তাহলে এখানে যদি একটা সুতা আসে, এই পাশেও সুতা এই পাশেও সুতা, অবশ্যই দুইটার মধ্যে সমপরিমাণ টান বল কাজ করবে। এখন এই বস্তুর উপর বল কয়টা, দুইটা, একটা উপরের দিকে টান বল একটা নিচের দিকে ওজন, তাহলে লব্ধি বল কত হবে, যেহেতু বস্তু নিচের দিকে নামতেছে তার মানে লব্ধি বল নিচের দিকে, তার মানে নিচের দিকের ফোর্সটা বড়, লব্ধি বল হবে নিচের দিকের ফোর্স মাইনাস উপরের দিকের ফোর্স, সেটা এখানে লিখছি। এই বস্তুটা যাচ্ছে কোন দিকে, উপরের দিকে, তার মানে অবশ্যই লব্ধি বল উপরের দিকে, তার মানে উপরের দিকের ফোর্সটা বড়, তাহলে লব্ধি বল কি হবে, উপরের দিকের ফোর্স মাইনাস নিচের দিকের ফোর্স, সেটা এখানে লিখছি। দুটো সমীকরণ যোগ করছি, ত্বরণের মান বের করছি, ত্বরণের মান বসাই দিছি একটা সমীকরণে, সুতার টান বের হইছে এবং এই সুতার টানটাই কি হবে, সুতাকে আনছো কার পরিবর্তে, স্প্রিং এর পরিবর্তে, এই সুতার টান হবে স্প্রিং এর মধ্যে তৈরি হওয়া স্প্রিং ফোর্সের সমান, তার মানে এখানে স্প্রিং ফোর্স তৈরি হবে কতখানি, এতখানি, এতখানি স্প্রিং ফোর্স যদি স্প্রিং এর মধ্যে কাজ করে, স্প্রিং ধ্রুবক তুমি জানো, তুমি স্প্রিং এর প্রসারণ বের করতে পারবা না, কেমনে, F ইজ ইকুয়ালস টু K ডেল X, ডেল X হবে F ডিভাইডেড বাই K, শেষ, সিম্পল একদম, ঠিক আছে। দেখো এখন বুঝতে পারার কথা। ওকে,
হ্যাঁ, প্রথমটুকু বুঝছি, ঠিক আছে বুঝছি ভাইয়া, পুরোটাই বোঝা লাগবে, প্রথমটুকু না খালি, পুরোটা বুঝলে আরো ভালো, ঠিক আছে এখন বুঝে যাওয়ার কথা, একদম নর্মাল, এখানে তো আলাদা কিছু নাই, মানে এই পর্যন্ত যদি বুঝো তাহলে তো এইটুক তো কোনো প্যারা না, জাস্ট স্প্রিং বলের ফর্মুলা অ্যাপ্লাই করছে আর কিছু না, বলের মান পেয়ে গেছি, স্প্রিং ধ্রুব কুইশনে দেওয়া আছে, জাস্ট প্রসারণটা বের করা লাগবে, ঠিক আছে সহজ, পারবো, ক্লিয়ার, ওকে। তাহলে এবার ম্যাথ আরেকটু পেঁচানো যাক, আরেকটু কেমনে পেঁচানো যেতে পারে, এইভাবে, ঠিক আছে ওকে। এটা হচ্ছে অনেকটা স্প্রিং নিক্তির মতো, স্প্রিং নিক্তি দেখছো না, যার সাহায্যে যে ওজন টোজন বা ভর টর পরিমাপ করে বা বল পরিমাপ করে, ভর পরিমাপ করে না, ওজন বা বল পরিমাপ করে, এটা হচ্ছে সেই স্প্রিং নিক্তি। সো এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের কাছে একটা পুলি আছে, পুলির এই পাশে একটা সুতা আছে, এই পাশে একটা সুতা আছে, এই পাশে আছে 2 কেজি, এই পাশে আছে 4 কেজি, ওকে। আর এই পুলিটাকে আমরা ঝুলাই দিছি একটা স্প্রিং এর সাথে, কি করছি, পুলিটাকে একটা স্প্রিং এর সাথে ঝুলাই দিছি। এখন তুমি নর্মালি একবার চিন্তা করো, এই স্প্রিং এর কথা বাদ দাও, এই সিস্টেমের উপর একটা বল আছে না, আছে তো, অবশ্যই তো আছে, তাই না? আমি যদি এখানে স্প্রিং না লাগাইতাম, পুলি কি এখানে ঝুলা থাকতো? অবশ্যই না, পুলি নিচের দিকে নেমে আসতো, কারণ এখানে একটা বল অবশ্যই কাজ করবে। প্রশ্ন এইটাই, এই যে পুলি সহ সিস্টেমটাকে তুমি স্প্রিং এর মধ্যে ঝুলাই দিলা, ঝুলাই দেওয়ার পরে স্প্রিং কতটুকু প্রসারিত হবে, ওকে। সো এখন এই কোশ্চেনটা সলভ করা লাগবে, কিভাবে সলভ করা যায় একটু চিন্তা করো তো, চিন্তা করো, একটু চিন্তা করো, নিজের আগে চিন্তা করো, যে আমার যদি এখানে স্প্রিংটা না থাকতো, স্প্রিং এর চিন্তা বাদ, তাইলে এই সিস্টেমের মধ্যে একটা মোশন ক্রিয়েট হইতো, আমরা জানি যে আমার এই পাশে 4 কেজি আছে, এই পাশে 2 কেজি আছে, এই পাশটা নিচে নামবে, এই পাশটা উপর উঠবে, উই নো দ্যাট। বাট এবার সিস্টেমটাকে আমরা একটা স্প্রিং এর মধ্যে ঝুলাই দিছি, এবং এই সিস্টেমটা অবশ্যই স্প্রিং এর উপর একটা বল প্রয়োগ করবে, যদি স্প্রিং এর উপর একটা বল সে প্রয়োগ করে, স্প্রিং কি প্রসারিত হবে না? হবে। এইটাই প্রশ্ন, যে স্প্রিং কতটুকু প্রসারিত হবে বা সংকুচিত হবে, সংকুচিত হওয়ার সুযোগ নেই, এখানে প্রসারিতই হবে, কারণ বলটা নিচের দিকে কাজ করবে। কেমনে বের করা যায় চিন্তা করো, খুবই সহজ। দেখো প্রথমত আমাকে একটা কথা বলো, এইখানে কি কি বল আছে, এখানে ওর উপর নিচের দিকে আছে ওজন, হ্যাঁ আমরা প্রথমে একটু পুলির সিস্টেমটাকে অ্যানালাইসিস করি, পরে আমরা স্প্রিং এ যাচ্ছি। ওর একটা ওজন আছে নিচের দিকে 4 ইন্টু জি, ওকে। এই দিক বরাবর একটা সুতার টান আছে, ঠিক আছে। সিমিলারলি ওর একটা ওজন আছে নিচের দিকে 2 ইন্টু জি, এই দিক বরাবর একটা সুতার টান আছে, ওকে। যেহেতু একই সুতা, অবশ্যই পুরা সুতা জুড়ে সুতার টান বলের মান কি হবে? সেম হবে। এখন এই সুতা কি এমনি করে থাইমা থাকবে না, এই পাশে ভর বেশি, এই পাশে ভর কম, তাহলে এইটা নিচে নামবে এ ত্বরণে, এইটা উপরে উঠবে এ ত্বরণে, এতটুকু আমরা জানি। এখন এই ত্বরণের মান কত হবে সেটা বের করার নিয়মও আমরা জানি। দেখো এখানে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, প্রথমে যদি এই পাশের বস্তুটার জন্য লিখি, এটা নিচে নামতেছে মানে হচ্ছে নিচের দিকের ফোর্সটা বড়, উপরের দিকের ফোর্সটা ছোট, তার মানে লব্ধি বল যেটা সেটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে। এবং লব্ধি বল কত হবে? বড় বল মাইনাস ছোট বল, তার মানে ওই বস্তুর উপর 4 কেজি ভরের বস্তুর উপর নিট ফোর্স হবে 4g, 4g মাইনাস হচ্ছে কত রে? মাইনাস হচ্ছে টি, ওকে। এখন লব্ধি বল মানে কি? ভর ইনটু লব্ধি ত্বরণ, তার মানে এই পাশে লিখে দাও 4a will be equals to 4g minus t, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। কলম পড়ে গেছে ভাই, কি একটা বিপদ, বছরের শেষে এসে কলমটা পড়ে গেল কেন? দেখ বেটা, আচ্ছা যাই হোক, এবার আসো, এটা গেল প্রথম বস্তুর জন্য, ঠিক আছে। এবার আসো সেকেন্ড বস্তুর জন্য। সেকেন্ড বস্তু কি নিচের দিকে নামছে? না, সেকেন্ড বস্তু উপরের দিকে উঠছে, তার মানে সেকেন্ড বস্তুর উপর নিট ফোর্স কোন দিকে? সেকেন্ড বস্তুর উপর নিট ফোর্স হচ্ছে উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে। নিট ফোর্স যদি উপরের দিকে হয় তাহলে ফোর্স বড় কোনটা? নিচের দিকেরটা? না, অবশ্যই উপরের দিকেরটা। তার মানে এই কেসে টি এর মানটা বড় এবং অভিকর্ষ বলের মানটা হচ্ছে ছোট। তাহলে সেকেন্ড বস্তুর উপর নিট ফোর্স কত হবে? উপরের দিকের ফোর্স মাইনাস নিচের দিকের ফোর্স 2g। নিট ফোর্স মানে কি? ভর ইনটু লব্ধি ত্বরণ, তার মানে টুয়াইস a ইজ ইকুয়ালস টু টি মাইনাস 2g। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবার যদি এই দুটো সমীকরণকে আমরা যোগ করি, চলো একটু যোগ করা যাক, 1 প্লাস 2, তাহলে আমরা a এর মান পেয়ে যাব। 1 প্লাস 2 কত হবে? এখানে আছে 4a প্লাস 2a, দেখো t এবং t কাটাকাটি যাবে, 4g মাইনাস 2g হবে 2g, তার মানে 6a হবে 2g, তার মানে a হবে g ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। গেল।
বাট এই নিয়ে তো আমার কাজ নাই, আমার লাগবে হচ্ছে টান বল। কেন লাগবে আসতেছি। আমরা এখন যেটা করবো, এই সুতার মধ্যে যে টান বলটা ক্রিয়াশীল, সেই টান বলের মান বের করব কেমনে। এই 1 নাম্বার বা 2 নাম্বার সমীকরণ, যে কোনো একটা সমীকরণে তুমি জাস্ট এর মানটা বসাই দাও, তাইলে টান বল বের হয়ে যাবে হুবহু আগের ম্যাথের মতো। প্রথমে সিস্টেমের ত্বরণটা বের করব, দেন এই সমীকরণগুলো যেগুলো থেকে ত্বরণটা বের করলাম সেখানে ত্বরণের মানটা বসাই দিব, বসাই দিলেই টান বলের মান বের হয়ে যাবে। তাহলে চলো এই 1 নাম্বার বা 2 নাম্বার থেকেই নিই। 2 নাম্বার সমীকরণটাকে যদি আমরা আরেকবার একটু লিখি, তাহলে লেখা যায় t is equals to 2a plus 2g। ওকে, এ মানে কি g ডিভাইডেড বাই 3, তার মানে 2g বাই 3 প্লাস 2g, তার মানে হচ্ছে 8g বাই 3 এত নিউটন। এটা হচ্ছে কিসের মান? টান বলের মান। ওকে গুড। এখন আমার একটা কথা বলো, এতটুকু তো বুঝছো না? টান বলের মান হচ্ছে 8g ডিভাইডেড বাই 3। এইবার একটা প্রশ্নের উত্তর দাও। আমি যখন পুলিটাকে ঝুলাই দিলাম, স্প্রিং প্রথমে একটু প্রসারিত হবে, ঠিক আছে, বাট স্প্রিং কি কন্টিনিউয়াসলি প্রসারিত হইতেই থাকবে? অবশ্যই না। তুমি ধরো এখানে একটা স্প্রিং আছে, ঠিক আছে, একটা স্প্রিং আছে, তুমি কি করছো, 1 কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিছো। কত ভরের? 1 কেজি ভরের। এবং স্প্রিং ধ্রুবক হচ্ছে 1। কথার কথা, বলো তো স্প্রিং কতটুকু প্রসারিত হবে? স্প্রিং প্রসারিত হবে 9.8 মিটার। বের করে দেখো, এখানে বলের মান হবে 9.8 নিউটন, কে এর মান হচ্ছে 1, তার মানে স্প্রিং এর প্রসারণ হবে 9.8 মিটার। তার মানে বস্তুটা ঝুলাই দেওয়ার পর সিস্টেমটা 9.8 মিটার প্রসারিত হবে, হওয়ার পর আর কিছু হবে না, সে সেইভাবেই থাকবে। 9.8 মিটার নিচে সে নামছে, ঠিক আছে, বাট তারপরও কি সে নিচে নামবে? তারপর তো আর সে নিচে নামবে না, সে একটা স্টেবল পজিশনে চলে আসবে। সিমিলারলি যখন তুমি এরকম পুলি সহ একটা সিস্টেমকে স্প্রিংয়ে ঝুলাবা, ঠিক আছে, স্প্রিং প্রসারিত হবে, বাট সে তো অনন্তকাল ধরে প্রসারিত হইতে থাকবে না। একটা নির্দিষ্ট পরিমাণ প্রসারণ ঘটানোর পর সে স্টেবল হয়ে যাবে বা সাম্যাবস্থায় চলে আসবে, তখন সে আর প্রসারিত হবে না। তাহলে আমরা ধরলাম সেই প্রসারণটা স্প্রিং এর ঘইটা গেছে, আমরা স্প্রিং এর মধ্যে পুলি ঝুলাই দিছি, ঝুলানোর কারণে স্প্রিং যতটুকু প্রসারিত হওয়ার সে হয়ে গেছে। তার মানে এখন এই স্প্রিংটা কোন অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। এটা কেমনে আছে? সিস্টেম আছে সাম্যাবস্থায়। এখন সিস্টেম যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কি তার উপর কোনো বল কাজ করে না? অবশ্যই করে। সাম্যাবস্থায় থাকা মানে হচ্ছে নিট ফোর্স শূন্য। ফোর্স তো অবশ্যই আছে, বাট লব্ধি বলটা শূন্য। তাহলে এবার আমাদের দেখা লাগবে, ঠিক আছে, আমার সিস্টেম তো সাম্যাবস্থায় আসলো, কিন্তু সিস্টেমে বল কাজ করতেছে কোনটা কোনটা? দেখো, সুতার এই দিক বরাবর একটা টান বল কাজ করবে বস্তুর উপর, এই দিক বরাবর একটা টান বল কাজ করবে পুলির উপর। সিমিলারলি এইখানে সুতায় এই দিক বরাবর একটা টান বল কাজ করবে বস্তুর উপর, এই দিক বরাবর একটা টান বল কাজ করবে পুলির উপর। তাহলে এখানে যে পুলিটা আছে তার উপর নিচের দিকে টোটাল ফোর্স কত? নিচের দিকে টোটাল ফোর্স হচ্ছে 2t। তুমি বলতেছো এই সিস্টেম এখন সাম্যাবস্থায়। সিস্টেম যদি সাম্যাবস্থায় থাকে বা এই পুলি যদি সাম্যাবস্থায় থাকে, তার মানে অবশ্যই উপরের দিকেও একটা সমমানের ফোর্স তৈরি হয়েছে। তার মানে এই দিক বরাবর তৈরি হওয়া স্প্রিং ফোর্সের মানও হবে 2t। বুঝছো? সুতার মধ্যে টান বল কিন্তু দুইটা তৈরি হবে, একটা হচ্ছে বস্তুর উপর, এই টান বলটা কাজ করতেছে বস্তুর উপর, আর একটা টান বল এই দিকে তৈরি হবে পুলির উপর। সিমিলারলি এই টান বল তৈরি হবে বস্তুর উপর, ঠিক বিপরীত দিকে সমমানের একটা টান বল তৈরি হবে পুলির উপর। তাহলে পুলির উপর টোটাল ফোর্স কত নিচের দিকে? টি টি টুয়াইস টি। দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে লব্ধি বল কত হয়? সিম্পলি তাদের মানের যোগফল। তার মানে পুলির উপর নিচের দিকে টোটাল ফোর্স হচ্ছে টুয়াইস টি। তুমি বলতেছো স্প্রিং এর প্রসারণ শেষ, তার মানে পুলি তো আর নিচে নামতেছে না, পুলি এই পজিশনে এসে ফিক্সড হয়ে গেছে। কখন ফিক্সড হবে? যখন তার উপর নিট ফোর্স হবে শূন্য, তখন পুলি যাবে সাম্যাবস্থায়। নিট ফোর্স কখন শূন্য হওয়া সম্ভব? যখন নিচের দিকের টোটাল ফোর্স এবং উপরের দিকের টোটাল ফোর্স হবে সমান। তাহলে নিচের দিকে যদি 2t মানের একটা বল কন্টিনিউয়াসলি কাজ করে পুলির উপর, অবশ্যই উপরের দিকেও 2t মানের একটা বল কন্টিনিউয়াসলি কাজ করতেছে। কার মধ্যে দিয়ে কাজ করতেছে? স্প্রিং এর মধ্যে দিয়ে। তাহলে এটা কি? এইটাই স্প্রিং ফোর্স। বুঝতে পেরেছো? এই 2tটাই হবে এইবারের স্প্রিং ফোর্সের মান। ওকে, এবং স্প্রিং ফোর্স মানে জানো কি? স্প্রিং ফোর্স মানে হচ্ছে FSP ইজ ইকুয়ালস টু স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ইনটু স্প্রিং এর সরণ বা স্প্রিং এর প্রসারণ। তাহলে স্প্রিং এর প্রসারণ কত হবে? স্প্রিং এর প্রসারণ হবে স্প্রিং ফোর্স ডিভাইডেড বাই স্প্রিং ধ্রুবক।
ওকে, স্প্রিং ফোর্সের মান কত, টুয়াইস টি, টি এর মান কত 8g/3, তাহলে টুটির মান কত হবে 16g/3, কত 16g/3 ডিভাইডেড বাই কে, কে মানে কি স্প্রিং ধ্রুবকের মান, সেটা কত আছে 200, তাহলে এখানে চলে আসবে 200। বুঝতে পেরেছো? এখান থেকে ইউ হ্যাভ টু ক্যালকুলেট এবং ডেলেক্স এর মানটা তোমার বের করা লাগবে। যদি ক্যালকুলেট করো, যদি রাফলি আমি 10 ধরতাম, 160 ডিভাইডেড বাই হচ্ছে 600, তাই না, সেক্ষেত্রে কত হইতো 0.2 সামথিং হইতো আর কি, ঠিক আছে, বা 0.27 এর মতো হইতো। চলো দেখি 16 ইন্টু 9.8 ডিভাইডেড বাই হচ্ছে 600, কত 0.26 0.26 মিটার, ঠিক আছে। তার মানে এই যে স্প্রিংটা, সেটার প্রসারণ ঘটবে কতটুকু 0.26 মিটার, এবং এই 0.26 মিটার নিচে নামার পর সিস্টেম কিন্তু সাম্যাবস্থায়, মানে এই পুলি কিন্তু আর নিচে নামবে না, বা স্প্রিং কিন্তু আর প্রসারিত হবে না। বুঝতে পেরেছেন? দেখেন ক্লিয়ার কিনা, আমি আরেকটা বার একটু রিভিউ করে দেই, অনেকের একটু কনফিউশন ক্রিয়েট হইতে পারে, সো একটু ক্লিয়ার করে দেই। প্রথমত দেখো, এই পর্যন্ত সুতার টান বল বের করা পর্যন্ত তো আসলে পুরোটা নিউটনের মেকানিক্স, সো এই পর্যন্ত মনে হয় না কারো কোনো সমস্যা আছে। আমরা পুলির যে কনসেপ্ট, সেই কনসেপ্ট ইউজ করে এই সুতার মধ্যে কতখানি টান বল তৈরি হবে সেটা বের করছি। এখন কথা হচ্ছে, টান বল তো একটা তৈরি হবে না, টান বল তৈরি হবে জোড়ায় জোড়ায়। যদি এই বস্তুর উপর উপরের দিকে টান বল হয় টি, তাহলে এই পুলির উপর নিচের দিকে টান বল হবে টি, এই সুতা বরাবর। সিমিলারলি এই সুতা বরাবর বস্তুর উপর উপরের দিকে টান বল টি, পুলির উপর টান বল হবে নিচের দিকে টি, তাহলে পুলির উপর নিচের দিকে টোটাল ফোর্স কত, টি প্লাস টি, টুয়াইস টি। এবং পুলিটা কেমনে আছে, সাম্যাবস্থায়, কারণ স্প্রিং তো প্রসারিত যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর পুলি নিচে নামতেছে না, পুলি একটা ফিক্সড পজিশনে আছে। তার মানে পুলির উপর নিট ফোর্স অবশ্যই শূন্য, মানে নিচের দিকে যতখানি বল উপরের দিকেও ততখানি বল, নিচের দিকে ফোর্স যদি টুটি হয় উপরের দিকেও ফোর্স হবে টুয়াইস টি। তার মানে স্প্রিং এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত, 2t। তাহলে স্প্রিং ফোর্সের মান যদি 2t হয়, স্প্রিং এর প্রসারণ কেমনে বের করবা, স্প্রিং ফোর্সের ফর্মুলা k ইনটু ডেল x, এখান থেকে ডেল x এর মানটা বের করবা। ঠিক আছে, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। যদি নিউটনিয়ান মেকানিক্স এবং স্প্রিং মিক্স করে কোয়েশ্চেন করতে চায়, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, কি আমি উইন হলে কেউ ডাক দিও, আয় হায় এত ইজি, ওয়াও, আয় হায় সেই নাকি, অনেক সহজ লাগতেছে নাকি বাচ্চারা? বেশি সহজ প্রবলেম নিয়ে আসলাম নাকি? আমি তো ভাবছিলাম তোমাদের কাছে হালকা একটু কঠিন লাগবে কিনা, তাতে কি সহজই লাগতেছে, তাহলে কোনো প্যারা নাই। ঠিক আছে ভাইয়া, পুলির ভর নিলেন না কেন? ভাইয়া পুলির ভর তো নগণ্য, আমরা তো পুলির ভর কনসিডার করতাম না, আগে যখন পড়ছিলাম তখন কি আমরা পুলির ভর কনসিডার করছিলাম না? তো এখানে অবশ্যই পুলির ভর নগণ্য। যদি পুলির ভর থাকে সাথে একটা এমজি অ্যাড হবে, উপরের দিকেও একটা এমজি অ্যাড হবে, যদি পুলির ভর তুমি ইনক্লুড করো, ঠিক আছে, সেক্ষেত্রে টুটির সাথে এমজিটাকে অ্যাড করা লাগবে। ওকে, বাট আমাদের যে এইচএসসি লেভেলের প্রবলেম, সেখানে হচ্ছে পুলির ভর দিয়ে দেয় না, পুলির ভর নগণ্যই থাকে। ওকে, গ্রেট, জি ভাইয়া ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ দাদা, এগুলো কি রিটার্নে আসবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই রিটার্নে আসবে আসলে। ওকে, সাম্যাবস্থার ওইখান থেকে আবার বুঝান। সাম্যাবস্থার এখানে ব্যাপারটা হচ্ছে কি, দেখো একটা সিস্টেম কখন সাম্যাবস্থায় থাকে, যখন তার উপর নিট ফোর্স হয় শূন্য। এখন এই পুলিটা যেহেতু সাম্যাবস্থায় চলে গেছে, তার মানে ওর উপর নিট ফোর্সটা শূন্য। এখন ওর উপর নিচের দিকে ফোর্স কতটুকু, 2t, তাহলে উপরের দিকে ফোর্স কতটুকু হবে, 2t হবে। তার মানে স্প্রিং এর মধ্যে দিয়ে ক্রিয়াশীল বল বা স্প্রিং বলের মান কত, 2t। তুমি যদি স্প্রিং বলের মান পেয়ে যাও, তারপর তো জাস্ট স্প্রিং বলের ফর্মুলা, স্প্রিং বল ইজ ইকুয়ালস টু স্প্রিং ধ্রুবক ইনটু স্প্রিং এর প্রসারণ। এখান থেকে হচ্ছে স্প্রিং এর প্রসারণটা বের করতে হবে, স্প্রিং বল ডিভাইডেড বাই স্প্রিং ধ্রুবক। সো আমরা স্প্রিং বলের মান বসাই দিয়েছি 2t, টি এর মান আমরা এই যে এখান থেকেই বের করছিলাম কপি কলের যে ফর্মুলা, সেখান থেকে 8g/3, তাহলে স্প্রিং ফোর্স আসবে 16g ডিভাইডেড বাই 3, আর কে এর মান হচ্ছে 200, বসাই দিলেই প্রসারণ পেয়ে যাবা। ঠিক আছে, ইজি। ওকে বুঝছি ভাইয়া, ওকে ঠিক আছে, চলো সামনে আগাই, নেক্সট ম্যাথ আসো। পারবো, এটা সবাই তুলসি, শিওর, ভেরি গুড। নেক্সট দেখো তো কি বলছে। আচ্ছা এখানে একটু প্রবলেম পড়ো, হ্যাঁ এটা সুন্দর একটা প্রবলেম। একটা স্প্রিং আছে, ঠিক আছে, তোমরা কেউ বইকটে গো না আমারে। এখানে হচ্ছে m কেজি ভরের একটা বস্তু আছে, ওকে, আর এখানে আরো একটা বস্তু আছে 2m কেজি ভরের, হ্যাঁ, এবং এই দুইটা বস্তু কেমনে যুক্ত, সুতা দিয়ে যুক্ত। তুমি হঠাৎ করে কি করছো, এই সুতাটা না কাইটা দিছো, ঠিক আছে, তুমি কি করছো, এই সুতাটা কাইটা দিছো। এখন সুতা যখন তুমি কাইটা দিবা, তখন স্বাভাবিক এই বস্তু নিচের দিকে পড়া যাবে,
এবং এই বস্তু নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছিল না স্প্রিং এর উপর। চিন্তা করো, একটা স্প্রিং আছে, স্প্রিং ধরো একটা স্প্রিং, আমি এখানে একটা বস্তু ঝুলাইছি, হ্যাঁ, সো ওর ওজনের জন্য স্প্রিং কিছুটা প্রসারিত হবে। আমি কি করছি, এই বস্তুর সাথে সাথে সুতা দিয়ে আরো একটা বস্তু স্প্রিং এ ঝুলাই দিছি, তাইলে ওর ওজনের জন্য স্প্রিং কিছুটা প্রসারিত হবে। যখন তুমি সুতাটা কাইটা দিবা, এই বস্তুর ওজন কি আর স্প্রিং এর উপর প্রভাব ফেলবে? ফেলবে না। তখন স্প্রিংটা কি উপরের দিকে জাম্প ব্যাক করবে না? জাম্প ব্যাক করবে। সো এটাই প্রশ্ন করছে যে সুতা যদি কেটে দেওয়া হয়, যেই মুহূর্তে সুতা কেটে দেওয়া হবে ওই মুহূর্তে বস্তুদ্বয়ের ত্বরণ কত? ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা আমাদের একটু সলভ করা লাগবে। ওকে, চলো তাহলে আমরা প্রথমে দেখব যে সুতা কাটার আগের অবস্থা কি। ওকে, দেন দেখবো যে সুতা কাটার পরের অবস্থা কি। তাহলে চলেন আমরা প্রথমে একটু আঁকি সুতা কাটার আগের অবস্থা। তাহলে সুতা কাটার আগে সিস্টেম ছিল এরকম, এই ছিল আমাদের স্প্রিং। ওকে, এখানে ছিল বস্তু, বস্তুর ভর কত? বস্তুর ভর হচ্ছে m কেজি। ওকে, দেন হচ্ছে সুতা দিয়ে ঝুলাই দেওয়া হয়েছে আরো একটা বস্তু, সেটার ভর কত? সেটার ভর হচ্ছে 2m কেজি। ওকে, সো আমরা একটু দেখি এখানে আসলে কি কি বল কাজ করতেছে। প্রথমে খেয়াল করো, আমরা প্রত্যেকটা বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করব, তাহলে ম্যাথ অনেক ইজি হয়ে যাবে। আমাকে প্রথমে একটু বলো তো, এই বস্তুর উপর কি বল কাজ করবে? এই বস্তুর উপর একটাই বল, আবার সবসময় না নিচ থেকে হিসাব শুরু করবে, উপর থেকে না। উপর থেকে করতে গেলে প্যাচ লাগাই ফেলবা। হিসাব সবসময় নিচ থেকে শুরু করবা যদি ওয়াই অক্ষ বরাবর হিসাবটা করা লাগে। ওকে, সবচেয়ে নিচে যে বস্তুটা আছে তার উপর কি বল কাজ করবে? শুধুমাত্র অভিকর্ষ বল নিচের দিকে। ওকে, সেটা কত? 2m ইন্টু জি। অন্য কোনো বল কাজ করবে? অবশ্যই, একটা সুতা দিয়ে ঝুলানো আছে না, তাহলে এই বরাবর কি একটা সুতার টান বল থাকবে না? থাকবে তো। এখন তোমার সিস্টেম কেমনে আছে? সিস্টেম তো আছে সাম্যাবস্থায়। তুমি যে ঝুলাই দিছো সিস্টেমটাকে, সিস্টেম সাম্যাবস্থায় আছে, মানে হচ্ছে বস্তু ঝুলানোর জন্য স্প্রিং যতটুকু প্রসারিত হওয়ার সে হয়েই আছে, ওটা নিয়ে আমাদের কোনো কনসার্নই নেই, ওটা আমাদের বেরও করতে বলে নাই। আমাদেরকে বলছে বস্তু ঝুলাই দিছি, স্প্রিং প্রসারিত হওয়ার পর একটা স্টেবল অবস্থা বা সাম্যাবস্থায় আসছে, তারপর আমরা এই সুতা কাইটা দিছি, তারপর কি হবে? সো তুমি যেই মুহূর্তে বস্তু ঝুলাইছো ওই মুহূর্তে স্প্রিং এর একটা প্রসারণ ঘটবে, ঠিক আছে, বাট ওটা আমাদেরকে বের করতে বলে নাই। আমাদেরকে বলছে বস্তু ঝুলানোর পর স্প্রিং এখন একটা স্টেবল অবস্থায় আছে, মানে এই সিস্টেম কোনো নড়াচড়া করতেছে না। সিস্টেম নড়াচড়া করতেছে না মানে কি? সিস্টেম সাম্যাবস্থায় আছে, তার উপর কোনো নিট ফোর্স নাই। প্রত্যেকটা বস্তুর উপর এখানে নিট ফোর্স হবে শূন্য। এই বস্তুর উপরেও নিট ফোর্স শূন্য, এই বস্তুর উপরেও হবে নিট ফোর্স শূন্য। যদি নিট ফোর্স শূন্য না হইতো, যদি এই বস্তুর উপর একটা বল থাকতো, বস্তু কি থেমে থাকতো? অবশ্যই না। নিচের দিকে বল থাকলে বস্তু নিচে নামতো, উপরের দিকে বল থাকলে বস্তু উপরে উঠতো। সেম কাহিনী, এই বস্তুর উপর যদি একটা নিট ফোর্স থাকতো, সে কি থেমে থাকতো? না। নিচের দিকে থাকলে নিচে নামতো, উপরের দিকে থাকলে উপরে যাইতো। তোমারে বলছে সিস্টেম সাম্যাবস্থায়, তার মানে সে থেমে আছে, তার উপর কোনো নিট ফোর্স নাই। এই বস্তুর উপরেও নিট ফোর্স শূন্য, এই বস্তুর উপরেও নিট ফোর্স শূন্য। ওকে, গুড। তাহলে এবার একটু চিন্তা করো, এই বস্তুর উপর যদি নিট ফোর্স শূন্য হওয়া লাগে, বস্তুর উপর বল আছে দুইটা, একটা হচ্ছে নিচের দিকে 2mg, আরেকটা আছে উপরের দিকে সুতার টান। নিট ফোর্স কখন শূন্য হবে? এর বাইরে আর কোনো বল আছে? এর বাইরে কিন্তু আর কোনো বল নাই, তাই না? আমি যদি বলো ভাই বাতাসের বাধাটা তা আছে, বাতাস এসে ধাক্কা দিছে, এগুলো ম্যাথের মধ্যে বলে নাই, ঠিক আছে? সেখানে বল আছে দুইটা, একটা নিচের দিকে অভিকর্ষ বল, আর একটা হচ্ছে উপরের দিকে সুতার টান বল, এবং সিস্টেম আছে ইকুইলিব্রিয়ামে। তার মানে অবশ্যই এই দুইটা বলের মান সমান। কারণ এই দুইটা বলের মান যদি সমান না হয়, সিস্টেমকে আসলে ইকুইলিব্রিয়ামে থাকা সম্ভব? অসম্ভব। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে লব্ধি বল শূন্য হওয়া লাগবে। লব্ধি বল তখনই শূন্য হবে যখন নিচের দিকের ফোর্স আর উপরের দিকের ফোর্স সমান হবে। তার মানে টান বলের মান কত হবে? এখানে টান বলের মান হবে 2mg। ঠিক আছে, লেখো 2mg। ওকে, এখন এই বস্তুর উপর উপরের দিকে কাজ করতেছে 2mg, এই বস্তুর উপর কি টান বল কাজ করবে না? সুতায় টান বল কয়টা তৈরি হয়? দুইটা। এই বস্তুর উপর যদি উপরের দিকে টান বল তৈরি হয়, এই বস্তুর উপর টান বল তৈরি হবে নিচের দিকে 2mg। বুঝতে পেরেছ? সহজ কথা। সুতার মধ্যে সবসময় দুইটা টান বল তৈরি হবে, এবং দুইটা টান বল দুইটা সেপারেট অবজেক্টের উপর কাজ করবে। উপরের দিকের যে টান বলটা সেটা কাজ করবে নিচের অবজেক্টটার উপর, নিচের দিকের যে টান বলটা সেটা কাজ করবে উপরের অবজেক্টটার উপর। এগুলো আমরা সব নিউটনিয়ান মেকানিক্সে পড়ে আসছি, আই গেস ইউ পিপল রিমেম্বার। সো এখানে টান বল দুইটা, এবং অবশ্যই একটা সুতার মধ্যে বা একটা নির্দিষ্ট ভরহীন সুতার মধ্যে তৈরি হওয়া দুইটা টান বলের মান অবশ্যই সেম হবে, কারণ ইন্টারনাল ফোর্সের লব্ধি মান সবসময় শূন্য হয়। সো এই দুইটা টান বলের
বলের মান যদি সমান না হয় তাহলে কিন্তু আবার একটা লব্ধি টান বল থেকে যাবে, সেটা আসলে হওয়া কখনোই সম্ভব না, ঠিক আছে। সো উপরের দিকে যতখানি টান বল তৈরি হবে এখানে নিচের দিকেও ঠিক ততখানি টান বলই তৈরি হবে। তাহলে প্রথম থেকে আরেকবার বুঝাই। এখানে এই বস্তুর উপর নিচের দিকে অভিকর্ষ বল 2mg, তাহলে অবশ্যই উপরের দিকে একটা সমমানের টান বল তৈরি হবে, কারণ সিস্টেম আছে ইকুইলিব্রিয়ামে। এই বস্তুর উপর যদি উপরের দিকে একটা টান বল তৈরি হয়, এই বস্তুর উপর টান বল তৈরি হবে নিচের দিকে, যেহেতু সেম সুতা, এবং সেই টান বলের মান কি হবে, সেম ভাই, একই সুতা, তার মানে নিচের দিকে টান বল হবে 2mg। এই বস্তুর উপর কি আর কোনো বল আছে? অবশ্যই আছে, ওর নিজের ওজন আছে না, তাহলে ওকে পৃথিবী টানবে নিচের দিকে কত বলে, mg বলে। তাইলে বলো তো এই যে বস্তুটা mkg ভরের যে বস্তুটা, তার উপর টোটাল ফোর্স কত? একটা তো আছে সুতার টান বল 2mg, আর একটা আছে তার নিজের ওজন mg, তার মানে এই বস্তুর উপর টোটাল ফোর্স হবে 3mg। কোন দিকে? নিচের দিকে। তাহলে কি এই বস্তু নিচের দিকে নামা শুরু করবে? না, এই বস্তু আছে ইকুইলিব্রিয়ামে, তার মানে এই বস্তুর উপরেও নিট বল কত? শূন্য। নিট বল কখন শূন্য হওয়া সম্ভব? যখন এই বস্তুর উপর নিচের দিকে ক্রিয়াশীল বল এবং উপরের দিকে ক্রিয়াশীল বলের মান হবে সমান। এই বস্তুর উপর নিচের দিকে ক্রিয়াশীল বল কত? 3mg। তাহলে এই বস্তুর উপর উপরের দিকে ক্রিয়াশীল বল কত হওয়া লাগবে? অবশ্যই 3mg হওয়া লাগবে। তার মানে এইবার স্প্রিং এর মধ্যে দিয়ে ক্রিয়াশীল বল হবে 3mg। ওকে, তাহলে দেখো এই যে সবচেয়ে নিচের যে বস্তুটা, তার উপর দুইটা বল, একটা নিচের দিকে 2mg আর একটা উপরের দিকে টান বল, সেটাও 2mg। এই যে বস্তুটা mkg ভরের, তার উপর কয়টা বল? একটা সুতার টান বল নিচের দিকে 2mg, একটা তার নিজের ওজন নিচের দিকে mg, আর একটা হচ্ছে উপরের দিকের বল, কারণ তার উপর লব্ধি হওয়া লাগবে শূন্য। সো উপরের দিকে একটা সমমানের 3mg পরিমাণ বল স্প্রিং এর মধ্যে দিয়ে তৈরি হবে, এবং আলটিমেটলি বস্তুর উপর লব্ধি বল হবে শূন্য। ওকে, সো এগুলা হচ্ছে সব সুতা কাটার আগের অবস্থা। এখন তুমি কি করছো, হঠাৎ করে না সুতা কাইটা দিছো। সুতা কাটলে কি অবস্থা হবে একটু চিন্তা করো তো। যখন তুমি সুতাটা কাইটে দিবা, ধরো আমি এখানে আঁকতেছি, যখন তুমি সুতাটা কেটে দিবা, ঠিক আছে, এখানে আছে কি আমার mkg ভরের বস্তু। ওকে, এই সুতাটাকে আমি কাইটে দিছি, ওকে, মাঝখান থেকে কাইটে দিছি, তাহলে এখানে আছে আমার বস্তু। আমাকে প্রশ্ন করছে দুইটা বস্তুর ত্বরণ নির্ণয় করো, এই বস্তুর ত্বরণ এবং এই বস্তুর ত্বরণ নির্ণয় করো। আচ্ছা একটা কথা বলো, যেই মুহূর্তে আমি সুতা কাইটা দিব ওই মুহূর্তে থেকে কি সুতার টান বলে আর কোনো কিছু থাকবে? থাকবে না। সুতার টান কখন ছিল? যখন সুতাটা একদম টান টান হয়েছিল। আমি তো সুতা কেটে দিছি, এখন কি কোনো টান বল থাকবে? কোনো টান বল থাকবে না। তাইলে বলো তো এই যে নিচের যে বস্তুটা, তার উপর বল কত হবে? তার উপর নিচের দিকে অভিকর্ষ বল তো থাকবে, কিন্তু টান বল হয়ে যাবে কত? শূন্য। তার মানে নিচের বস্তুটার উপর টোটাল ফোর্স কত হবে এখন? শুধুমাত্র 2mg। ফোর্সের মান যদি 2mg হয়, ত্বরণ কত হবে? ফোর্স মানে কি? ভর ইনটু ত্বরণ। তাহলে নিচের বস্তুর ত্বরণ কত হবে? গ্র্যাভিটির সমান, বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এইটাই হওয়ার কথা ছিল। তুমি যখন সুতাটা কেটে দিলা, এই বস্তুর কি ফ্রি ফল হবে না? সে তো মুক্তভাবে নিচে পড়বে এখন। আগে সে সুতা দিয়ে আটকানো ছিল, যখন সুতা কেটে দিছি তার তো মুক্তভাবে পড়া লাগবে, তাই না? তার তো কোনো বাধা টাধা কোনো কিছুই নাই। একটা বস্তু যখন মুক্তভাবে নিচে পড়ে তার ত্বরণ কত হয়? গ্র্যাভিটির সমান। সো যেই মুহূর্তে তুমি সুতা কেটে দিবা, টান বলের অস্তিত্ব নাই হয়ে যাবে। তার মানে নিচের বস্তুর উপর একটাই বল কাজ করবে, সেটা হচ্ছে 2mg। এবং যদি 2mg মানের বল নিচের বস্তুর উপর কাজ করে, তার ত্বরণ কত হবে? বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ। সো 2mg ইজ ইকুয়ালস টু ভর 2m ইনটু ত্বরণ। সো ত্বরণ আসবে হচ্ছে g, বা গ্র্যাভিটির সমান। তার মানে নিচের যে বস্তুটা সুতা কাটার পর তার ত্বরণ হবে হচ্ছে গ্র্যাভিটির সমান। এইবার হচ্ছে উপরের বস্তু। দেখো এই উপরের বস্তু কি হবে? উপরের বস্তুর উপর কি কি বল ছিল? একটা বল ছিল এই দিকে তার ওজন mg, ঠিক আছে। একটা ছিল সুতার টান, সেই সুতার টান কি এখন থাকবে? অবশ্যই না। তুমি যেই মুহূর্তে সুতা কেটে দিছো, সুতার টানের অস্তিত্ব শেষ। সো এই যে 2mg ছিল, এইটা এখন আর থাকবে না। স্প্রিং ফোর্স কি থাকবে? অবশ্যই থাকবে। তুমি কি স্প্রিং এ কিছু করছো? এখনো করো নাই, তার মানে স্প্রিং ফোর্স তো থেকেই যাবে। স্প্রিং ফোর্স কতখানি ছিল? 3mg। এবং মাথায় রাখতে হবে এই জায়গাটায় খালি সুতা এবং স্প্রিং এর মধ্যে পার্থক্য আছে। সুতার যে বল সেটা হচ্ছে অ্যাডাপটিভ, মানে সিচুয়েশন অনুযায়ী সুতার টান বলের মান চেঞ্জ হয়ে যেতে পারে। বাট স্প্রিং ফোর্সের মান কখনোই ইনস্ট্যান্টলি চেঞ্জ হইতে পারে না, যতক্ষণ না তুমি স্প্রিং কাটবা। যদি স্প্রিং কাটো তখন স্প্রিং বলের মান চেঞ্জ হবে, বাট স্প্রিং
যদি তুমি না কাটো, যদি নর্মালি রেখে দাও এবং হঠাৎ করে সিস্টেমে কোনো একটা পরিবর্তন আনো, স্প্রিং বলের মান ইনস্ট্যান্টলি চেঞ্জ হওয়া সম্ভব না। চেঞ্জ হইতে কিছুটা সময় লাগবে। যেমন তুমি এখানে সুতা কাটা দিছো, কাটার সাথে সাথে স্প্রিং বলে কোনো পরিবর্তন আসবে না, কিছুক্ষণ পর পরিবর্তন আসবে। এখন তুমি বললা যে ভাইয়া তাহলে আমি কিছুক্ষণ পর অ্যানালাইসিস কেন করলাম না? ভাই কিছুক্ষণ পর তো সিস্টেমে যে কোনো কিছুই হইতে পারে। তুমি বললা যে কিছুক্ষণ পরে এই বস্তু আবার বাউন্স ব্যাক করে উপরে যে ধাক্কা দিছে, এনিথিং ক্যান হ্যাপেন। সো আমরা কিছুক্ষণ পরের অ্যানালাইসিসে যাচ্ছিই না, আমরা যেই মুহূর্তে সুতা কেটে দিব ওই মুহূর্তের অ্যানালাইসিস করব। এবং মাথায় রাখবা যে সিস্টেমে যদি কোনো একটা সাডেন চেঞ্জ আসে, সাথে সাথে স্প্রিং বলের মান কখনোই চেঞ্জ হয় না। তাহলে তুমি যে সুতাটা কাইটা দিলা, স্প্রিং বুঝবেও না তুমি সুতা কাটছো, ওই মোমেন্টে ওর বলের মান 3 mg থাকবে। কোনো সাডেন চেঞ্জ স্প্রিং বলে কখনো আসবে না সিস্টেমে কোনো সাডেন পরিবর্তন আনার জন্য। ঠিক আছে? তার মানে এই যে বস্তুটা, ওর উপর 3টা বল ছিল, একটা ওর ওজন নিচের দিকে mg, একটা ছিল সুতার টান, বাট যেহেতু আমি সুতা কেটে দিছি টান বল তো নাই হয়ে গেছে, সো টান বল হয়ে গেছে 0, আর উপরের দিকে আছে স্প্রিং বল 3 mg। তাহলে বলো তো এই বস্তুর উপর নিট ফোর্স কত সুতা কাইটা দেওয়ার পর? এই আছে বস্তু, ওকে, তার উপর উপরের দিকে ফোর্স হচ্ছে 3 mg, নিচের দিকে আছে mg। আগে নিচের দিকে একটা এক্সট্রা 2 mg ছিল, সো লব্ধি বল হয়ে যেত 0। বাট এইবার কি লব্ধি বল 0 হবে? নোপ। এবার নিচের দিকে আছে mg, উপরের দিকে আছে 3 mg, লব্ধি বল কত হবে? উপরের দিকের ফোর্স বড়, নিচের দিকের ফোর্স ছোট, সো লব্ধি বল হবে উপরের দিকে F নেট বড় বল মাইনাস ছোট বল, মানে 3 mg মাইনাস mg, মানে হচ্ছে 2 mg। ওকে, তার মানে mkg ভরের বস্তুর উপর 2 mg পরিমাণের একটা লব্ধি বল কাজ করবে। তাহলে ওর ত্বরণ কত হবে ভাইয়া? লব্ধি বল মানে কি? লব্ধি বল মানে হচ্ছে ভর ইনটু লব্ধি ত্বরণ। তাহলে ত্বরণ হবে F নেট ডিভাইডেড বাই m। F নেট আসছে কত? 2 mg, ভর হচ্ছে m, তার মানে ত্বরণ হবে 2g বা 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। বুঝতে পেরেছো? তার মানে যেই মুহূর্তে তুমি সুতা কেটে দিবা, এই বস্তু নিচের দিকে জি ত্বরণে নামা শুরু করবে এবং এই বস্তু উপরের দিকে 2g ত্বরণে বাউন্স করা শুরু করবে। ঠিক আছে? সুতা কেটে দিবা, ও নিচের দিকে যাবে জি ত্বরণে, ও উপরের দিকে লাফ দিবে বা জাম্প করবে 2g ত্বরণে। বুঝতে পেরেছো? একদম সহজ। আর একটাবার একটু বলি, প্রথমে তুমি সুতা কাটো নাই, সিস্টেম এমনিই আছে। ঠিক আছে? সো এই বস্তুর উপর বল কাজ করবে দুইটা, একটা নিচের দিকে 2 mg ওর ওজন, আর একটা হচ্ছে উপরের দিকে সুতার টান। এবং যেহেতু সিস্টেম ইকুইলিব্রিয়ামে, অবশ্যই নিচের দিকের ফোর্স আর উপরের দিকের ফোর্স সমান হওয়া লাগবে। এর জন্য ইনিশিয়াল অবস্থায় সুতার টানটা হবে 2 mg এর সমান। এখন এখানে সুতায় যদি উপরের দিকে 2 mg তৈরি হয়, অবভিয়াসলি নিচের দিকেও একটা টান বল তৈরি হবে এবং সেটার মান হবে 2 mg, কারণ সুতাটা সেম। একটা নির্দিষ্ট সুতায় যেখানে তুমি গিট দাও নাই, কোনো কিচ্ছু করো নাই, নর্মাল অবস্থায় রেখে দিছো, পুরা সুতা জুড়ে টান বলের মান অবশ্যই সেম হবে, কোনো পার্থক্য এখানে আমরা দেখতে পারবো না। ঠিক আছে? গুড। দেন কি হইছে, এই বস্তুটার উপর বল কয়টা? একটা নিচের দিকে টান বল, সেটা হচ্ছে 2 mg। একটা বস্তুর নিজের ওজন, সেটা হচ্ছে নিচের দিকে mg। তাহলে নিচের দিকে টোটাল ফোর্স কত? 3 mg। তার মানে অবশ্যই উপরের দিকে টোটাল ফোর্সও হওয়া লাগবে 3 mg, কারণ বস্তু আছে ইকুইলিব্রিয়ামে বা সিস্টেম আছে ইকুইলিব্রিয়ামে। তার মানে এখানে স্প্রিং এর মধ্যে একটা 3 mg পরিমাণ বল তৈরি হবে। আমরা কি করছি? সুতাটাকে দিছি কাইটা। সুতাটাকে যখন কেটে দিব, সুতার টান বলের অস্তিত্ব নাই হয়ে যাবে। স্বাভাবিক, সুতা যখন এক্সিস্ট করতেছিল তখন টান বল ছিল, সুতা টান টান হয়েছিল। যখন আমরা সুতা কেটে দিছি, সুতা কি আর এভাবে টান টান হয়ে থাকবে? ভাই সুতাই তো নাই, টান টান কেমনে হবে? তার মানে টান বলের মান হয়ে যাবে 0। তাহলে এখন এই বস্তুর উপর একটাই বল কাজ করবে, সেটা হচ্ছে 2 mg নিচের দিকে, এবং এই বলের ক্রিয়ায় এই নিচের বস্তুটার ত্বরণ হবে গ্র্যাভিটির সমান। এই বস্তুর কি হবে? কোন বলটা নাই হয়ে যাবে? টান বল। তাহলে টান বল যদি নাই হয়ে যায়, এখনো দুইটা বল অবশিষ্ট আছে, একটা নিচের দিকে mg ওর ওজন, আর একটা উপরের দিকে স্প্রিং ফোর্স 3 mg। ওকে, খুবই সহজ। তাহলে উপরের দিকে নিট ফোর্স হবে হচ্ছে 2 mg, কারণ উপরের দিকের ফোর্সটা বড়, নিচের দিকের ফোর্সটা ছোট, এবং সেই নিট ফোর্সের মান হবে বড় বল মাইনাস ছোট বল, মানে 3 mg মাইনাস mg, মানে হচ্ছে 2 mg। তাহলে এই mkg ভরের বস্তুর উপর 2 mg পরিমাণ একটা বল কাজ করতেছে, ত্বরণ কত হবে? 2 mg বা বল ডিভাইডেড বাই ভর m, তার মানে 2g হবে ওর ত্বরণের মান 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে যেই মুহূর্তে সুতাটা কেটে দিবা, এই বস্তু নিচের দিকে পড়া শুরু করবে গ্র্যাভিটির সমান ত্বরণে, আর এই বস্তু উপরের দিকে জাম্প করা শুরু করবে 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। দেখো বুঝছো কিনা? খুবই খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো কোশ্চেনে এমন অদ্ভুত অদ্ভুত কাজ কেউ কেন করবে?
এখন করছে কি করবা দাদা, এটা কি আইআইটির ম্যাথ? না না, আইআইটির জন্য না, এগুলা তোমাদেরই কনসেপ্ট একটু ক্লিয়ার করার জন্য। দেখো আমি আবারও বলতেছি, এগুলো এইচএসসি তে লাগবে না, ক্লাসের শুরুতেও বলে দিছি, ঠিক আছে? সো যারা একদম ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড, মানে যারা ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড স্টুডেন্ট হয়, তোমরা এখনো হয়তো বা অনেকে গোল ঠিক করতে পারো নাই, সামনে গিয়ে বুঝবা। যারা ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড হয়, যাদের টার্গেট থাকে যে না আমার বইটা টপ করা লাগবে, অবভিয়াসলি তখন তোমার অনেক অ্যাডভান্স প্রবলেমও সলভ করা লাগবে, তোমার নিজের কনসেপ্টটাকে আরো ঝালাই করে নেওয়ার জন্য, আরো ক্লিয়ার করে নেওয়ার জন্য। সো ইন কেস তোমার মনে হয় যে না এগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ না, ইউ ক্যান স্কিপ, আমার তো কোনো সমস্যা নাই। বাট কারো যদি জানার আগ্রহ থাকে, কেউ যদি চাও অ্যাডভান্স প্রবলেম সলভ করতে, এটা তাদের জন্য, ঠিক আছে? সো ডোন্ট গেট ডিপ্রেসড, এগুলো এইচএসসি পরীক্ষায় আসবে না, ঠিক আছে? বাট সহজ জিনিস, এগুলো তো কঠিন কিছুও না, একবার কনসেপ্ট ধরতে পারলে এগুলো এই কঠিন কিছু আমার কাছে মনে হয় না আর কি। যাই হোক, ইসরাত বলছে বুঝছি ভাইয়া, ওকে। সাদিয়া বলছে বুঝছি। বাকিদের কি অবস্থা? বাকিদের কি মনে হচ্ছে? বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি বুঝতে পারতেছেন? কোথাও বুঝতে সমস্যা হলে বলো, সমস্যা নাই, বুঝাই তো দিচ্ছি, ওকে? দেখো দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে, তাহলে পরের ম্যাথে যাব। সামনের ম্যাথটা আশা করি আরেকটু কঠিন। রাকিব বলছে বুঝছি ভাইয়া, ঠিক আছে, ওকে ম্যান, লেটস গো, সামনে আগাই। এই পর্যন্ত ক্লিয়ার, ভেরি গুড, লেটস মুভ ফর দ্য নেক্সট ম্যাথ। ওকে, এবার আবার বস্তু হয়ে গেছে তিনটা। আগে কি ছিল? আগে হচ্ছে একটা সুতা ছিল, একটা বস্তু ছিল, একটা স্প্রিং ছিল, নিচে আর একটা বস্তু ছিল। এইবার এইটার নিচে আরো একটা স্প্রিং আছে, ঠিক আছে, এবং তার নিচে আরো একটা বস্তু আছে। তোমাকে প্রশ্ন করছে মাঝখান থেকে সুতাটাকে যদি কাইটা দেই, তাহলে যেই মুহূর্তে কাইটা দিব ওই মুহূর্তে এই তিনটা বস্তুর ত্বরণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে কাজ আমাদের ওই একটাই, কোনো পার্থক্য নাই কাজে। আমরা দেখব সুতা কাটার আগে কি অবস্থা, এবং যখন সুতা কাইটা দিব তখন হচ্ছে টান বলটা শুধুমাত্র নাই হয়ে যাবে, বাকি সবকিছু সেম থাকবে। ওকে, ম্যাথ একদম সহজ। তাহলে চলো আমরা একটু দেখি সুতা কাটার আগের অবস্থা। আসো, আগেরটা বুঝলে এটা কোনো ব্যাপারই না, চলো তো বাচ্চারা, এখনই ঝটপট সলভ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম বস্তু, ঠিক আছে? এখানে আছে সুতা, এখানে আছে আমাদের দ্বিতীয় বস্তু, ওকে? এখানে আছে আবার স্প্রিং, এখানে আছে আমাদের তৃতীয় বস্তু, ঠিক আছে? এটার ভর হচ্ছে mkg, এটার ভর হচ্ছে 2mkg, এটার ভর হচ্ছে আবার mkg। কই থেকে হিসাব শুরু করব? উপর থেকে? কখনোই না, হিসাব সব সময় কই থেকে শুরু হবে? নিচ থেকে, মনে থাকে যেন। এবং আমাদের কিন্তু বলে দিছে সিস্টেম আছে ইকুইলিব্রিয়ামে, তার মানে সিস্টেমে থাকা সবগুলা বস্তুর উপর লব্ধি বল কত? 0। এটা কিন্তু মাথায় রেখো, গুড। তাহলে প্রথমে আসো, নিচের যে বস্তুটা তার উপর নিচের দিকে তার ওজন বা অভিকর্ষ বল কাজ করবে mg। এই স্প্রিং এর মধ্যে দিয়ে কি একটা স্প্রিং ফোর্স তৈরি হবে না? কতখানি স্প্রিং ফোর্স তৈরি হবে বলে তোমার মনে হয়? অবশ্যই mg পরিমাণ স্প্রিং ফোর্সই তৈরি হবে। কেন? সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে ভাইয়া। তাহলে নিচের দিকে যদি mg বল কাজ করে, অবশ্যই উপরের দিকে mg পরিমাণ বল কাজ করতে হবে, আদারওয়াইজ তো নিট ফোর্স শূন্য হবে না, সিস্টেম ইকুইলিব্রিয়ামে যাবে না। তোমাকে বলেই দিয়েছে সিস্টেম আছে সাম্যাবস্থায়, তার মানে সিস্টেমে থাকা তিনটা বস্তুর উপরেই লব্ধি বল শূন্য। তাহলে এই বস্তুর উপর নিচের দিকে যদি mg বল কাজ করে, উপরের দিকেও mg বলই কাজ করবে। এবং এই যে উপরের দিকের বলটা কার মধ্যে দিয়ে কাজ করতেছে? স্প্রিং এর মধ্যে দিয়ে, তার মানে অবশ্যই এটা কি স্প্রিং ফোর্স বা স্প্রিং এর মধ্যে তৈরি হওয়া বল। ওকে, এখন একটু মনে করে দেখো, আমরা যখন একদম প্রথম প্রবলেমটা করলাম, ওই যে স্প্রিং এর দুই পাশ থেকে টানা হচ্ছে, সেখানে স্প্রিং ফোর্স কেমনে তৈরি হইতো? এক পাশে এক রকম আর এক পাশে আর এক রকম না। কি বলছিলাম? যদি স্প্রিং এর ভর শূন্য হয়, পুরা স্প্রিং জুড়ে সেম অ্যামাউন্টের ফোর্স তৈরি হবে। তাহলে এই বরাবর এই বস্তুর উপর স্প্রিং ফোর্স যদি mg হয়, এই বস্তুর উপর স্প্রিং ফোর্স কত হবে? ভাই mg হবে। পুরা স্প্রিং জুড়ে তৈরি হওয়া বলের মান হবে সেম, যদি স্প্রিং এর ভর হয় নগণ্য বা স্প্রিং এর ভর হয় শূন্য। সো এইখানে এই বস্তুর উপর স্প্রিং ফোর্স তৈরি হবে mg পরিমাণ, এই বস্তুর উপর স্প্রিং ফোর্স তৈরি হবে নিচের দিকে mg পরিমাণ। ওকে, এই বস্তুর কি নিজের কোনো ওজন আছে? অবশ্যই আছে। তাহলে এই বস্তুর উপর অভিকর্ষ বল কাজ করবে বা ওজন কাজ করবে 2mg পরিমাণ। তাহলে বলো এই বস্তুর উপর টোটাল ফোর্স কত? এই বস্তুর উপর টোটাল ফোর্স হচ্ছে নিচের দিকে 3mg। বস্তু কেমনে আছে? সাম্যাবস্থায়। তাহলে উপরের দিকে ফোর্স কত হবে? 3mg। তার মানে এখানে সুতরাং একটা টান বল তৈরি হবে এবং সেই টান বলের মান হবে 3mg। তুমি চাইলে এটাকে এফএসপি লিখতে পারো, স্প্রিং ফোর্স। এটাকেও এফএসপি লিখতে পারো, স্প্রিং ফোর্স। ওকে, তাহলে আরেকটা বার বলি, নিচের যে বস্তুটা তার উপর নিচের দিকে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল বা ওজন mg, উপরের দিকে একটা সমপরিমাণ স্প্রিং ফোর্স তৈরি হবে, যেহেতু এখানে স্প্রিং আছে, বা তুমি সুতার মতো করেও চিন্তা করতে পারো, সেম কনসেপ্ট, mg পরিমাণ।
সো এই বস্তুর উপর লব্ধি বল হবে শূন্য, বস্তু থাকবে ইকুইলিব্রিয়ামে। এখন যখন স্প্রিং এর এই প্রান্তে এমজি পরিমাণ স্প্রিং বল তৈরি হয়েছে, অবশ্যই ওই পাশেও এমজি পরিমাণ স্প্রিং বল তৈরি হবে, কারণ একটা স্প্রিং এর পুরাটা জুড়েই সমপরিমাণ স্প্রিং বল তৈরি হয়, ঠিক আছে? তাহলে এই দিকেও একটা স্প্রিং ফোর্স তৈরি হবে এমজি পরিমাণ। এখন এই স্প্রিং ফোর্সটা কার উপর কাজ করতেছে? সেকেন্ড বস্তুর উপর। সেকেন্ড বস্তুর উপর কি একটাই ফোর্স? না, তার নিজের ওজন আছে, সেটা কত? 2mg। তাহলে সেকেন্ড বস্তুর উপর নিচের দিকে টোটাল ফোর্স কত? স্প্রিং ফোর্স mg, তার নিজের ওজন 2mg, মানে টোটাল ফোর্স নিচের দিকে 3mg। তাহলে তার সাম্যাবস্থা গেইন করার জন্য উপরের দিকে কতখানি বল লাগবে? 3mg পরিমাণ বল লাগবে। সেকেন্ড বস্তু তখনই ইকুইলিব্রিয়ামে থাকবে যখন ওর উপর নিচের দিকের ফোর্স আর উপরের দিকের ফোর্স হবে সমান। এই মোমেন্টে বা সুতা কেটে দেওয়ার আগের মুহূর্তে ওর উপর নিচের দিকে ফোর্স 3mg, তাহলে অবশ্যই সুতা বরাবর টান বল তৈরি হবে 3mg পরিমাণ। তাইলে এই বস্তুর উপর নিট ফোর্স শূন্য, দ্যাট মিনস সিস্টেম থাকবে সাম্যাবস্থায়। ওকে, এখন সুতা বরাবর এই দিকে যদি 3mg তৈরি হয়, এই দিকে কতখানি তৈরি হবে? 3mg। ইজি। এটা কার উপর কাজ করবে? এই উপরের বস্তুর উপর। উপরের বস্তুর উপর কি একটা বলই কাজ করবে? না, এই বস্তুর নিজের ওজন আছে কতখানি? mg পরিমাণ। তাইলে এই বস্তুর উপর টোটাল ফোর্স কত? নিচের দিকে সুতার টান 3mg, নিজের ওজন mg, তার মানে টোটাল ফোর্স হবে নিচের দিকে 4mg। তাহলে উপরের দিকে কতখানি ফোর্স লাগবে? উপরের দিকে স্প্রিং ফোর্স লাগবে 4mg। তখনই সিস্টেম থাকবে সাম্যাবস্থায়, আদারওয়াইজ না। ওকে, তাহলে পুরো জিনিসটা আরেকবার রিক্যাপ করে নাও। সবচেয়ে নিচের যে বস্তুটা, তার উপর নিচের দিকে ফোর্স mg, উপরের দিকে স্প্রিং ফোর্স mg, ও সাম্যাবস্থায় আছে। ওকে, স্প্রিং এর এই প্রান্তে mg পরিমাণ ফোর্স তৈরি হবে, মানে এই প্রান্তেও নিচের দিকে mg পরিমাণ ফোর্স তৈরি হবে, তবে এই ফোর্সটা কাজ করবে এই বস্তুর উপর। ওকে, এই বস্তুর উপর একটা ওজনও কাজ করবে, সেটা হচ্ছে 2mg। তাহলে এই বস্তুর উপর নিচের দিকে টোটাল ফোর্স কত? 3mg। তাহলে উপরের দিকের ফোর্স কত হওয়া লাগবে? 3mg হওয়া লাগবে, কারণ সিস্টেম থাকা লাগবে ইকুইলিব্রিয়ামে। তার মানে এই বরাবর সুতায় টান বল তৈরি হবে 3mg পরিমাণ। এই বরাবর যদি 3mg পরিমাণ টান বল তৈরি হয়, তাহলে নিচের দিকে টান বল কতখানি তৈরি হবে? সমপরিমাণ, ভাই সেম সুতা। তাহলে এই দিকে 3mg বল তৈরি হইলে নিচের দিকেও 3mg পরিমাণ একটা টান বল তৈরি হবে। এই টান বলটা কাজ করবে কার উপর? এই বস্তুর উপর। এই বস্তুর কি ওজন আছে? অবশ্যই আছে। কত? mg। তাহলে এই বস্তুর উপর নিচের দিকে টোটাল ফোর্স কত? mg প্লাস 3mg, মানে হচ্ছে 4mg। বস্তুর উপর নিচের দিকে টোটাল ফোর্স 4mg, উপরের দিকের ফোর্স কত হইলে বস্তু সাম্যাবস্থায় থাকবে? 4mg হইলে। তার মানে এই বস্তুর উপর নিচের দিকেও 4mg কাজ করবে, উপরের দিকেও 4mg কাজ করবে, বস্তুর লব্ধি বল হবে কত? শূন্য, বস্তু থাকবে সাম্যাবস্থায়। ওকে, সো এটা হচ্ছে সুতা কাটার আগের অবস্থা। অনেক বেশি এক্সপ্লেইন করে ফেললাম হয়তোবা, বাট স্টিল যারা বুঝার আই গেস বুঝে গেছো, যারা বুঝো নাই তারাও এতক্ষণে বুঝে যাওয়া উচিত, যারা প্রথমে বুঝতেছিল না। অনেক বেশিবার বলে ফেলছি। এইবার ধরো তুমি সুতাটাকে কেটে দিছো, এবার চিন্তা করো সুতা কাটলে কোথায় পরিবর্তন আসবে? এই পুরো সিনারিওর মধ্যে একটা জায়গায় খালি পরিবর্তন আসবে, সেটা হচ্ছে এই সুতার টানটা আর এক্সিস্ট করবে না। এই বরাবরও কোনো টান বল থাকবে না, এই বরাবরও কোনো টান বল থাকবে না, বাকি কোথাও কোনো পরিবর্তন আসবে না। কেন? বাকি জায়গায় আছে স্প্রিং। ভাই স্প্রিং তো সাডেন কোনো চেঞ্জ অ্যাডাপ্টই করতে পারে না। তুমি সাডেনলি সুতা কাটছো, সুতার টান নাই হয়ে গেছে, স্প্রিং এটা বুঝবেই না ভাই। স্প্রিং ফোর্সের মান ওই মোমেন্টে চেঞ্জ হবেই না, কিছুক্ষণ পরে চেঞ্জ হবে, বাট এক্স্যাক্ট ওই মোমেন্টে স্প্রিং ফোর্সের মান চেঞ্জ হওয়া কদাপি সম্ভব নহে। মনে থাকে যেন। গুড। তাহলে কি হবে দেখো, এই এখানে থাকবে আমাদের বস্তু। গুড, সুতো আমরা কেটে দিছি, এই জায়গাটা বাদ। এখানে থাকবে আমাদের দ্বিতীয় বস্তু, এবং এখানে স্প্রিংটা থাকবে, এবং এখানে থাকবে আমাদের শেষ বস্তুটা। ঠিক আছে, বলগুলোর কথা চিন্তা করো, বল কোনটা কি হবে? নিচের দিকে ওর ওজন ছিল, এটা থাকবে। এই বরাবর স্প্রিং ফোর্স ছিল, এটাও থাকবে। ঠিক আছে, এই বরাবর স্প্রিং ফোর্স ছিল এফএসপি এমজি, এই বরাবর ওর ওজন ছিল 2mg, এই বরাবর টান বল ছিল 3mg। এটা কি থাকবে? না, সুতা কেটে দিছে, এখন টান বল কই থেকে থাকবে? তার মানে টান বলের মান হয়ে যাবে শূন্য। ঠিক আছে, এবার আসো এই বস্তুর উপর, টান বল থাকবে? থাকবে না। ওজন থাকবে? অবশ্যই থাকবে, সুতার সাথে তো ওজনের কোনো সম্পর্ক নাই। স্প্রিং বল থাকবে? অবশ্যই থাকবে, স্প্রিং সাডেন চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে পারে না। এইবার তুমি প্রত্যেকটা বস্তু ধরে ধরে অ্যানালাইসিস করো। সবচেয়ে লাস্টের যে বস্তুটা আছে ওর নাম কি ছিল? ওর নাম ছিল সি বস্তু। ওর নাম হচ্ছে, আচ্ছা একটু অন্য কালার দিয়ে লিখি, দাঁড়াও। এটা সি বস্তু, এটা বি বস্তু, এটা হচ্ছে এ বস্তু। প্রথমে আসো সি বস্তুতে। ঠিক আছে, একটু সিতে আসি।
সি বস্তুর অবস্থা কি, ধরো এটা আমাদের সি বস্তু, ওকে। ওর উপর নিচের দিকেও এমজি, উপরের দিকেও এমজি। ভাই ওর উপর নিচের দিকেও এমজি, উপরের দিকেও এমজি, নিট ফোর্স কত? একটা বস্তুর উপর নিচের দিকেও যতখানি বল, উপরের দিকেও ততখানি বল, নিট ফোর্স কত হবে? শূন্য। তার মানে এই বস্তুর উপর কোনো নিট ফোর্স নাই। নিট ফোর্স কত? শূন্য। নিট ফোর্স যদি শূন্য হয়, ত্বরণ কত হবে? শূন্য। সো মাথায় রাখো, তুমি যেই মুহূর্তে স্প্রিংটা কাটবা সেই মুহূর্তে সি বস্তু কিন্তু গতিশীল হবেই না, সে এমনি করে স্থির হয়েই থাকবে। বুঝতেছো? তুমি যে স্প্রিং এই সুতাটা একাইটা দিবা, ঠিক আছে, কি হওয়ার কথা ছিল? এই পুরা সিস্টেম নিচে নাইমা যাওয়া উচিত ছিল। যেই মুহূর্তে তুমি কাটবা ওই মুহূর্তে সি বস্তু এখান থেকে নড়বেই না, সি বস্তু একদম এই জায়গাতেই থাকবে। বি বস্তুটা নিচে নামবে, তার কিছুক্ষণ পর হচ্ছে সি বস্তুটা নিচে নামা শুরু করবে। ইনিশিয়ালি যেই মোমেন্টে তুমি সুতা কাটবা ওই মোমেন্টে সি বস্তুতে কোনো রকম অ্যাক্সিলারেশন তৈরি হবে না। যখন এই বি বস্তু নিচে নামা শুরু করবে, কিছুক্ষণ পরে স্প্রিং ফোর্সে পরিবর্তন আসবে, তারপর সি বস্তু নিচে নামবে, তার আগে না। ওকে, তো যেই মুহূর্তে আমরা সুতা কাটবো ওই মুহূর্তে সি বস্তুর ত্বরণ কত? শূন্য। এবার আসো বি বস্তু। কোন বস্তু? বি বস্তু। বি বস্তুর অবস্থা কি? এই হচ্ছে বি বস্তু। ওর উপর নিচের দিকে ফোর্স কত? এমজি প্লাস 2mg, মানে হচ্ছে 3mg। ওকে, উপরের দিকের ফোর্স কত? টান বল তো নাই, শূন্য। তাহলে লব্ধি বল কত হবে? লব্ধি বল হবে ভাই 3mg, একটাই বল আছে, তার মানে বল হচ্ছে 3mg। বল কিসের সমান হয়? ভর ইন্টু ত্বরণ। তাহলে এটার ভর কত? 2m, এবং ত্বরণ ধরো a। তাহলে ত্বরণের মান কত হবে? ত্বরণের মান হবে 3g/2। এবং ত্বরণ কোন দিকে হবে? ত্বরণ হবে নিচের দিকে, কারণ লব্ধি বলটা নিচের দিকে। ঠিক আছে, তার মানে আমাদের যে 2 নাম্বার বস্তু আছে সে হচ্ছে নিচের দিকে 3g/2 এই ত্বরণে নামা শুরু করবে যেই মুহূর্তে তুমি সুতাটাকে কেটে দিবা। ওকে, সো এটা গেল বি বস্তু। এবার আসো ফাইনালি আমাদের
God. Hello guys. I think you people can hear me now. Oh my God. হাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আম ব্যাক। হাই হাই হাই, মাইকের চার্জ শেষ হয়ে গেছিল, দুঃখিত। আচ্ছা, কি পড়ানোর তাপ একটু বেশি হয়ে যাচ্ছে কিনা, মাইকের চার্জই শেষ হয়ে গেছে পড়াইতে পড়াইতে, বাইরে ভাই। দাঁড়াও, কই গেল গেল গো এলিটস। হাই এলিটস, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, আই এম ব্যাক গাইস, ক্যান ইউ পিপল হিয়ার মি? তো আমি লেকচার 11-এ ঢুকে গেছি, নিউটন অ্যান্ড মেকানিক্সের। হোয়াট দ্য হেল ম্যান, কাম অন প্রমিত। এই তো পেয়ে গেছি। হাই, এর থেকে শুনি নাই, এই যে এখান থেকে শুনে নাই, তাই তো? ঠিক আছে, এটা আমরা আর একবার এক্সপ্লেইন করব, নো প্রবলেম। দেখো, বি পর্যন্ত সবাই শুনছো? সি এবং বি এই দুইটা ক্লিয়ার না? এই দুইটাই ক্লিয়ার হয়েছে নাকি? আমাকে এই দুইটা একটু বলবা। ও হে প্রমিত গুরু, কই গেলেন? এই যে আছি আছি, মাইকের হচ্ছে চার্জ শেষ হয়ে গেছিল, মাইকটা একটু চার্জ দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে? গড, হ্যালো দাদা, হ্যালো হ্যালো। দেখো, এই পর্যন্ত বুঝছি সি এবং বি এই দুইটা ক্লিয়ার হয়েছে, তাইলে হচ্ছে আমরা এ নাম্বারে যাব, মানে এ তম বস্তুতে যাব। দেখেন, এই পর্যন্ত বুঝছেন কিনা একটু জানাই দিয়েন, যদি এই পর্যন্ত বুঝেন তাইলে আমরা সামনে আগাবো। লেটস গো, এ বস্তু নিয়ে যাত্রা শুরু করা যাক। এ বস্তুতে কি হবে? ক্লিয়ার? তাহলে সবাই বি এবং সি তো বুঝছি না, এবারে শুরু করা যাক, লেটস গো। তাহলে বলো, এ বস্তুতে কি হবে? এই হচ্ছে আমাদের এ বস্তু, ঠিক আছে? এটা কি আমাদের এ বস্তু? ভাইয়া, এ বস্তুর উপর কি কি বল কাজ করছে? একটা উপরের দিকে স্প্রিং ফোর্স, কত? 4 mg। এটা কি চেঞ্জ হবে সুতা কাটলে? নোপ। কেন চেঞ্জ হবে না? কারণ স্প্রিং কোনো সাডেন চেঞ্জ সাথে সাথে অ্যাডাপ্ট করে নিতে পারে না, বলের মান সেম থাকবে, ঠিক আছে? বস্তুর একটা ওজন আছে নাকি নাই? আছে। কতখানি? mg। কোন দিকে? নিচের দিকে। সেটা তো কাজ করবেই। ভাইয়া, টান বল কি হবে? 3 mg থাকবে। সুতা যখন কেটে দিছো, টান বল নামে কোনো কিছুর অস্তিত্ব থাকবে? থাকবে না ভাই। সুতার টান নিচের দিক কত হবে? 0। তাহলে নিট ফোর্স কত হবে? খেয়াল করো, উপরের দিকে 4 mg, নিচের দিকে mg, সো দ্য নিট ফোর্স উইল বি উপরের দিকে 3 mg, ঠিক আছে? এফ নেট হবে উপরের দিকে 3 mg। তার মানে mkg ভরের বস্তুর উপর নিট বল কত হবে? উপরের দিকে 3 mg। তাহলে ত্বরণ কত হবে ভাই? ফর্মুলা কি? নিট ফোর্স 3 mg ইজ ইকুয়ালস টু বস্তুর ভর ইন্টু ত্বরণ। তার মানে ত্বরণ হবে 3g মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন দিকে? উপরের দিকে। কেন? কারণ নিট ফোর্সটা এখানে উপরের দিকে। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যখন তুমি সুতাটা কাটবা, সি বস্তুর মধ্যে কোনো ত্বরণই তৈরি হবে না, সি বস্তু এমনিই থাকবে। বি বস্তু কি করবে? নিচের দিকে যাওয়া শুরু করবে। কত ত্বরণে? 3g/2 ত্বরণে। কত ত্বরণে? 3g/2। এবং এ বস্তু কি নিচের দিকে যাবে না? সুতা যখন কাটবা, এ বস্তু বাউন্স করে যাবে উপরের দিকে। কত ত্বরণে? 3g মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, ঠিক আছে? সো কাজ খুবই সিম্পল, আমাদের দেখা লাগবে সুতা কাটার আগে কোন বস্তুর উপর কি কি বল ক্রিয়াশীল ছিল। যেহেতু বস্তুগুলো সবই সাম্যাবস্থায় ছিল, সবার উপর নিট ফোর্স ছিল 0। যেই মুহূর্তে আমরা সুতাটা কেটে দিব, সুতার টান বলটা নাই হয়ে যাবে, টান বল বাদে বাকি সব বল আগের মতোই থাকবে। দেন তুমি জাস্ট দেখবা কোন বস্তুর উপর লব্ধি বল কত, লব্ধি বল সমান বস্তুর ভর ইন্টু ত্বরণ, সেখান থেকে বস্তুর ত্বরণ বের করে ফেলবা, ঠিক আছে? একদম সহজ। দেখো তো, পারবা না? এগুলো আমার এখন যেটা মনে হয়, তোমরা যদি চোখ বন্ধ করেও সলভ করো, ঠিক আছে, দেখবা যে উত্তর মিলাই ফেলছো। সহজ সহজ জিনিস ভাই, এতক্ষণে তো ক্লিয়ার হয়েই গেছে। দেখেন ক্লিয়ার কিনা ভাইয়া? সবকিছু ক্লিয়ার? দাদা কখন শেষ করবেন ক্লাস? আর একটা ম্যাথ আছে, একটা ম্যাথ হইলেই আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? ওয়ান লাস্ট ম্যাথ, ওকে? আর একটা ম্যাথ বাকি আছে, আর একটা ম্যাথ হলেই আমাদের ক্লাস কমপ্লিট, ওকে? মানে অ্যাডমিশন রিলেটেড স্প্রিং এর যেসব প্রবলেম, সেগুলো শেষ। এর চেয়ে বেশি কঠিন কিছু আসবে না। আছে আর একটু কঠিনও আছে, সেটা আর একটু পরে যাই শিখবো, ঠিক আছে? ওকে দাদা, আমার কথা শুনে না, কি হয়েছে বলো তো, কি হয়েছে? দাদা তাড়াতাড়ি শেষ করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, লাস্টের ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, সেটাও করা যায়। একটা ম্যাথ বাকি আছে ভাইয়া, বাকি সব শেষ। এই যে লাস্ট ম্যাথ, ওকে? এটা বরঞ্চ তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? দেখো, এটা তাহলে একটু চিন্তা করো, এটা চিন্তা করার মতো একটা প্রবলেম, পরের দিন করাই দিবনি, সমস্যা নাই। আচ্ছা, সো এতক্ষণ ধরে আমরা কি করতেছিলাম? সুতা কাটতেছিলাম, তাই না? এইবার সেম সিস্টেম, কিন্তু কাটবো হচ্ছে স্প্রিং। প্রশ্ন হচ্ছে, যদি স্প্রিং কেটে ফেলা হয়, তাহলে কোন বস্তুর ত্বরণ কত হবে? ঠিক আছে, খালি মাথায় রাখতে হবে যেটা, যখন তুমি সুতা কাটতেছিলা,
সুতা কাটায় কিন্তু স্প্রিং বলের উপর কোনো প্রভাব পড়তেছিল না, বাট যখন তুমি স্প্রিং কাটবা সুতার টানের উপর কিন্তু প্রভাব পড়বে। যেমন যদি আমি বলি এখানে একটা সুতার টান আছে, এখানে একটা সুতার টান আছে, তোমার কি মনে হয় স্প্রিং কাটার পর সুতার টান সেম থাকবে? অবশ্যই না। স্প্রিং কাটার পর সুতার টানটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ সুতা হচ্ছে বা সুতার যে টান বল সেটা হচ্ছে একটা অ্যাডাপটিভ ফোর্স। সিচুয়েশন অনুযায়ী এই বলের মান চেঞ্জ হয়ে যায়, অনেকটা ক্লোজ টু ফ্রিকশন। ঠিক আছে, ফ্রিকশনে কি হয়, ধরো তুমি 10 নিউটন বল দিলা, ঠিক আছে, স্থিতি ঘর্ষণ বল 10 নিউটনই তৈরি হবে যদি তলের পক্ষে দেওয়ার সামর্থ্য থাকে। তুমি 15 নিউটন দিলা, তলও তোমাকে 15 নিউটন দিবে, মানে তুমি যেরকম বল দিচ্ছ সেই অনুযায়ী ঘর্ষণ বলের মান চেঞ্জ হচ্ছে। এখানেও সেম কাহিনী, প্রয়োজন অনুযায়ী সুতার টান বল চেঞ্জ হয়ে যাবে। স্প্রিং কাটার আগে টান বল হবে একরকম, স্প্রিং কাটার পরে টান বল হবে আর এক রকম। সেটা কিরকম হবে সেটা আপনাদের বের করতে হবে। এটা হচ্ছে হোম ওয়ার্ক, ঠিক আছে। দিস উইল বি দ্য হোম ওয়ার্ক। যে আমাদের একটা সিস্টেম আছে, সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, মানে সবার উপর নিট ফোর্স শূন্য। আমরা কি করছি, উপরের স্প্রিংটাকে কেটে দিছি। স্প্রিং কাটার পর এ বস্তু, বি বস্তু, সি বস্তুর ত্বরণ কত হবে, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড দ্যাট। ওকে, সো এটা একটু চিন্তা কইরো বা নিজে নিজে চেষ্টা কইরো। ওকে, সো এই ছিল আমাদের 2024 সালের শেষ ক্লাস। 2024 সালে মোস্ট প্রবাবলি আমার আর কোনো ক্লাস নেওয়া হচ্ছে না, বেঁচে থাকলে আবার 2025 সালে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। গড, দেখো এটা হোমওয়ার্ক। ওকে ভাইয়া, হাউস ওয়াইফ দিয়ে দেন। হাউস ওয়াইফ তো নিজেরই নাই, তোমাদেরকে কি দিব বলো তো। নিজের একটা থাকলে না হয় তোমাদের জন্য একটু ব্যবস্থা করতাম, যেখানে নিজেরই হাউস ওয়াইফ নাই, তোমাদের আর হাউস ওয়াইফ কেমনে দেই বলো। যাই হোক, এই এটা কিন্তু পারা লাগবে, ঠিক আছে, সবাই একটু চিন্তা কইরো যে কি হইতে পারে। একটা হিন্টস দিয়ে দেই, হ্যাঁ একটা হিন্টস দেই। হিন্টসটা হচ্ছে এরকম, ধরো একটা সুতা আছে, সুতার দুই প্রান্তে দুইটা বস্তু আছে, ওকে, এইভাবে, বুঝতে পেরেছো? এই সিস্টেম যখন নিচে পড়বে তোমার মেক শিওর করা লাগবে সুতায় বাঁধা দুইটা বস্তু যেন একই ত্বরণের নিচে পড়ে। দুইটা বস্তুকে সুতায় বেঁধে যদি তুমি ছেড়ে দাও, এভাবে টান টান অবস্থায় যদি তুমি ছেড়ে দাও, দুইটা বস্তু সেম ত্বরণ মেনটেন করে নিচে পড়বে। এটা খালি মাথায় রাখা লাগবে, ঠিক আছে, যে উপরের বস্তুটা সুতায় বাঁধা উপরের বস্তুর ত্বরণ যা হবে নিচের বস্তুর ত্বরণও হবে হুবহু সেম। এটা মেনটেন করে তোমার ম্যাথটা সলভ করা লাগবে। চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করলে পারা যাবা। ঠান্ডা মাথায় চিন্তা করা লাগবে, একটু ব্রেইন স্টর্মিং করতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ভাইয়া হাউস ওয়াইফ বানান। হাউস ওয়াইফ কি মাটি দিয়ে বানায় নাকি, যে বসলাম একদিন মাটি দিয়ে বানাইলাম হয়ে গেল? হাউস ওয়াইফ বানান। যাই হোক, ঠিক আছে গাইস, তাহলে ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাস করার জন্য। এবং কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে দিই, সেটা হচ্ছে 2024 সাল সম্পর্কে। দেখো এই বছরটাই হচ্ছে তোমার জীবনের নতুন একটা স্টেপ শুরু হয়েছে, তোমরা কলেজে উঠছো এই বছরে, তাই না? এখন এই বছরটার প্রথম কলেজ জীবনের যে প্রথম দিনগুলা, সেগুলো যেমনই কাটুক না কেন, অনেকের অনেক সুন্দর পড়াশোনা হয়েছে, অনেকের আবার সুন্দর পড়াশোনা হয় নাই, মানে মন মতো পড়াশোনা হয় নাই, অনেকে এখনো বুঝতেই পারো না ইন্টারমিডিয়েট লাইফে কিরকম পড়াশোনা করা উচিত। যেটাই হোক না কেন, একটা সুন্দর প্রতিজ্ঞা নিজের কাছে করতে হবে যে না, সামনে বছর আই উইল নট স্যাক্রিফাইস মাই স্টাডি, ঠিক আছে। নিজের পড়াশোনাকে স্যাক্রিফাইস করো না, বুঝছো, অন্য কোনো কাজের জন্য নিজের পড়াশোনাকে স্যাক্রিফাইস করা খুব বেশি ওয়াইজ ডিসিশন হবে না। কারণ তোমাদের এই মুহূর্তে একটা ট্রানজিশন পিরিয়ড চলতেছে। এই কলেজ লাইফটা শেষ হওয়ার পর তুমি তোমার ক্যারিয়ারটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাবা, এবং সেই নির্দিষ্ট দিকে বা নিজের পছন্দ মতো দিকে নিয়ে যাওয়ার জন্য ইন্টারমিডিয়েট লাইফের পড়াশোনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো 2025 সাল কিন্তু তোমার জন্য লাইফ চেঞ্জিং। 2025 সালে যদি ভালো মতো পড়াশোনা করো, 2026 সালটা তোমার সুন্দর যাবে। আর 2025 সাল যদি হেলাফেলা করো, 2026 সালে গিয়ে তোমার বেশ ভালোই প্যারা খাওয়া লাগবে 26টাকে সুন্দর করার জন্য। সো ইটস বেটার প্রথম থেকেই পরিশ্রম ভালো মতো করো। সো মেক এ প্রমিস টু ইয়োর সেলফ, 2025কে তুমি কোনোভাবেই নষ্ট করবা না, ঠিকঠাক পড়াশোনা করবা, ইউ উইল বি অনেস্ট উইথ ইউ, ঠিক আছে। তুমি অন্য কাকে কি বলতেছো না বলছো, দ্যাটস আপ টু ইউ, সেটা আমার কোনো মাথা ব্যথা নাই, বাট বি অনেস্ট টু ইয়োর সেলফ। নিজের সাথে বেইমানি করো না ভাই। তোমার লাইফে একটা গোল আছে, সেই গোল অ্যাটেন্ড করার জন্য তোমার পড়াশোনা করা লাগবে, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। এখন যদি বেইমানি নিজের সাথে করো, নিজে কোনোদিন ক্ষমা করতে পারবা না। অন্য মানুষ তোমার সাথে কি করলো না করলো
তারা তুমি ক্ষমা করে দিতে পারবা, ঠিক আছে। নিজেরা কেমনে ক্ষমা করবা? 1.5 বছর পর গিয়ে যখন মনে হবে যে না 2025 সালে যদি আরেকটু পড়তাম তাহলে 26টা মনে আরেকটু সুন্দর হইতো, তখন কিন্তু নিজেরা ক্ষমা করতে পারবা না, ঠিক আছে। একটা খারাপ লাগা সবসময় থেকে যাবে। সেই খারাপ লাগা যেন তৈরি না হয় সেটা মেকশিওর করার জন্য 2025 সালটাই ভালো মতো পড়াশোনা করো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। নতুন বছর সবার অনেক সুন্দর কাটুক, পরিবারের সাথে মিলে মিশে থাকো, সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখো, হাসি খুশি থাকো, পড়াশোনা করো, সুস্থ থাকো। সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। টেক কেয়ার বাচ্চারা। এবং জানুয়ারির 1 তারিখে নো ক্লাস, স্বাভাবিক, বছরের প্রথম দিন ক্লাস নেওয়ার কোনো মানেই হয় না। আই উইল ট্রাই টু কন্ট্যাক্ট উইথ ইউ পিপল, এমনি এসে কথা বলার চেষ্টা করব, বাট বছরের প্রথম দিনটা আমি ক্লাস নিয়ে শুরু করতে চাই না, তোমাদেরকেও ক্লাসের প্যারার মধ্যে ফেলে বছরটা শুরু করাতে চাই না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা শনিবার থেকে আবারও ক্লাসে ব্যাক করব। বুধবার যেহেতু জানুয়ারির 1 তারিখ, বছরের প্রথম দিন, সেই দিন সবার জন্য ছুটি, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য একটু দোয়া করেন 2025টা যেন আমারও ভালো যায়। অ্যাটলিস্ট যে কাজগুলা করব বলে ঠিক করছি সেই কাজগুলা যেন করতে পারি, রেজাল্ট যেমনই হোক না কেন, আই জাস্ট ওয়ান্ট টু ওয়ার্ক, ঠিক আছে। দোয়া করো সবাই, তোমাদের জন্য অনেক দোয়া থাকলো, অনেক ভালো থাকো সবাই, গুড নাইট।